প্রত্যধারস্তবিজ্ঞেয়া বাস্তুদেবা নমো নমঃ। শুভ সন্ধ্যা। সকলেই আশা করছি ভালো আছেন। হ্যালো, শোনা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করবেন? সাউন্ডটা হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলছেন? সাউন্ডটা সাউন্ডটা আসতে হচ্ছে, কম হচ্ছে। নমস্কার, এবার শোনা যাচ্ছে? ঠিক হ্যালো, আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। হ্যাঁ দ্বিতীয় সব দিনের শুনে যাচ্ছে। হ্যাঁ, তো দ্বিতীয় দিনের ক্লাসে সকলকে স্বাগত। তো আজ আজ আমরা গতকালের যে আমরা ক্লাসটি করেছিলাম সেই ক্লাসটি আমরা আজকে এবার রিভাইজ করব। তো চলুন আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু করা যাক। তো গতকাল আমরা জেনেছি যে আমাদের এই বাস্তুশাস্ত্র বা এই যে বাস্তু পুরুষ এর কিভাবে সৃষ্টি হলো। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা একটু প্রাচীনকালে ফিরে যাব। তো আমরা সকলেই জানি পৃথিবী সৃষ্টির পরে এই পৃথিবীতে দুটি শ্রেণীর প্রাণীর সৃষ্টি হয়। এক হচ্ছে দেব আর দানব বা অসুর। এবং আমরা সকলেই জানি যে এই দেব এবং অসুর, দেবাসুরের কোনোদিনই না তো কোনোদিনই মিত্রতার সম্পর্ক ছিল না। দেব আর অসুর সবসময়তে এনাদের মধ্যে সবসময় সংঘাত লেগেই থাকতো। এরকম আমরা বহু উদাহরণ পেয়ে থাকি। তো সেরকমই একটি আমরা সেই যুদ্ধের কাহিনী থেকে আমরা শুনবো যে অন্ধকাসুর অন্ধকাসুর নামক এক মহা পরাক্রমশালী অসুর, যিনি মহাদেবেরই মানস পুত্র, এটা আমরা পেয়ে থাকি। সেই অন্ধকাসুর দৈব বলে বা নিজের তপস্যার বলে মহাদেবের কাছ থেকে বর লাভ করেন, এবং বর লাভ করে যেমন অসুরদের যে একটা ভাবনা আছে কি, যে আমি বর পেয়ে গেছি মানে আমি এখন সর্বে সর্বা। তো এমত অবস্থায় আমার থেকে কেউ আর বড়শালী হতে পারে না, তো আমি যা করব তাই হবে। তো সেই পরিপ্রেক্ষিতে প্রথমে এদের লক্ষ্য থাকে দেবরাজ ইন্দ্রের গদি, যে দেবরাজ ইন্দ্রের গদিটাকে আমাকে বসতে হবে। তো চললো দেবলোকে আক্রমণ করতে, এবং এমত অবস্থায় দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে দেবরাজ্য বা ইন্দ্রলোক দখল করে নিল। তো এরপর অন্ধকাসুরের এতে সে সন্তুষ্ট হয়নি, যে সমস্ত দেবতাদের পরাক্রম করে যে হয়ে গেছেন, যে দেবলোকের এখন অধিপতি হয়ে গেছেন, এতেই তার হয়নি। তো তখন তার লক্ষ্য পড়ে ত্রিদেবের উপরে, যে আমি ত্রিদেবকে এবার পরাস্ত করব, দিয়ে আমি পুরো এই যে ত্রিলোকের আমি অধিপতি হয়ে যাব। তো এটা আমরা গতকাল আমরা জেনেছি। তো সেই পরিপ্রেক্ষিতে তখন মহাদেব এই ত্রিলোকের যে ত্রিদেব, এই ত্রিদেবের মধ্যে আমরা সকলেই জানি যে মহাদেব ডিস্ট্রয়ার বা ধ্বংস যে আমরা সেটা জানি। তো সেই পরিপ্রেক্ষিতে মহাদেবের সঙ্গে প্রথম যুদ্ধ করতে হবে। তো অন্ধকাসুর মহাদেবের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়। এমতো অবস্থায় এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনেতে, মহাদেব এবং অন্ধকাসুরের যুদ্ধ শুরু হয়েছে। প্রবল যুদ্ধ চলছে, একদম একদম দেব সেনাদের সঙ্গে অসুর সেনাদের যুদ্ধ হচ্ছে, এবং এদিকে মেন যে ক্যারেক্টারে সেখানে হচ্ছে অন্ধকাসুর এবং মহাদেব, সেখানে রাজা রাজা যুদ্ধ হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে অন্ধকাসুর এবং মহাদেবের সঙ্গে প্রবল যুদ্ধ চলেছে। তো যখন যুদ্ধ চলছে আমরা এই যে দেখতে পাচ্ছি যে কিছু কিছু ফোঁটা ঝরছে, মহাদেব এবং অন্ধকাসুর দুজনের গা থেকেই ঘামের, যখন যুদ্ধ করি আমরা আমাদের শরীরে শ্রম হচ্ছে, এবং সেই শ্রম থেকে ঘামের উৎপত্তি, এবং সেই ঘামগুলি মাটিতে দুজন থেকেই পড়ছে, এবং এই পড়তে পড়তেই দুজনের ঘাম মিশ্রিত হয়ে এবং ভূমির সঙ্গে বিক্রিয়া করে একটি 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 সন্তানের সৃষ্টি হয়। এবং সেই সন্তানটি আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি বৃহৎ আকার একটি চেহারা,
এবং সেই শিশুটি আস্তে 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 এতটাই বৃহৎ পরাক্রম মানে বিরাট আকৃতির দেহ সৃষ্টি হয়েছে, এবং দেহ সৃষ্টি হয়েই সে এবার কি করছে, তার খুব খিদে লেগেছে, মানে এতটাই বড় হয়ে গেছে, এবার তার খুব খিদে পেয়েছে, এবং সে খিদে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে দেব এবং অসুর যাকে পাচ্ছে তাকেই মুড়ো মুড়ে খেয়ে নিচ্ছে, ধরছে, গালে পড়ছে, এই যেমন একটা অবস্থা। বাট স্বাভাবিক দেব এবং অসুর দুজনেই ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে তারা তখন ছুটতে থাকে। তো যে আমরা কোথায় যাব, তো যেহেতু সৃষ্টিকর্তা, এই যে দানব, এই দানবের কিভাবে সৃষ্টি হলো, তো সৃষ্টির রহস্য জানতে অবশ্যই ব্রহ্মা জানবেন, যেহেতু তিনি সৃষ্টিকর্তা। তো সেই পরিপ্রেক্ষিতে তখন দেব এবং অসুর তারা ব্রহ্মদেবের উদ্দেশ্যে ছুটতে থাকে ব্রহ্মলোকে। তো এবার ছুটতে ছুটতে ব্রহ্মলোক, এই ব্রহ্মলোকে হাজির হয় দেব এবং অসুর, এবং ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করে যে এরকম কার সৃষ্টি হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে দেব এবং অসুর যখন ছুটে ছুটে ব্রহ্মলোকে চলে আসছে, তো সে তাদের পিছন পিছনে সেই বিশাল আকৃতির দৈত্য আকার সেই চেহারাটি তাদের পিছন পিছন ছুটে আসে, এবং ব্রহ্মলোকে এসে উপস্থিত হয়। এবং ব্রহ্মলোকে এসে উপস্থিত হয়ে যখনই ব্রহ্মদেবকে দেখতে পায়, সঙ্গে সঙ্গেই ব্রহ্মদেবকে এই রকম ভাবে আমরা নিচের যে ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছি, ঠিক এইভাবে ব্রহ্মদেবকে নমন করেন, এবং এরকম অবস্থাতেই সাষ্টাঙ্গে প্রণাম করে। যখনই এমত অবস্থায় এরকম প্রণাম করছে, তো দেব এবং অসুর সকলেই বাস্তুপুরুষের পিঠের উপরে উঠে পড়েছে, মানে তার কোথাও আর ফাঁকা রাখেনি। যত দেব এবং অসুর যা ছিল সবাই সেই বিশাল আকৃতির চেহারার উপরে পিঠের উপরে উঠে পড়ে, এবং যখনই সমস্ত দেব এবং অসুর সব পিঠের উপরে চেপে পড়ে, তো এতটাই ভার হয় যে প্রায় মানে এই যে বিশাল আকৃতির চেহারা, সে প্রায় 2-3 হাত মাটির ভেতরে ঢুকে যায়। তো যখন এরকম ঢুকে পড়ে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই এই যে বিশাল আকৃতির যে চেহারা শুয়ে আছে, এবং তার উপরে যত রকমের আমরা দেখতে পাই, যে এখানে কয়েকটা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রপার যদি আমরা বাস্তুশাস্ত্রে যদি দেখতে যাই, যে একটুও কোনো স্থান ফাঁকা নেই, যে পুরোটাতেই সমস্ত দেবরে এই বাস্তুপুরুষের পিঠের উপরে উঠে বসে, এবং এই যখন উঠে বসলো, এবং বাস্তুপুরুষ ভূমির ভেতরে বেশ কিছুটা ঢুকে গেল। এই যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক পৃথিবীর ওপরে এরকম ভাবেই বাস্তুপুরুষ অবস্থান করছে। এই জায়গাটাতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এবার আসছি আমরা এই যে বাস্তুপুরুষ বা বাস্তুশাস্ত্র পড়ছি আমরা, এটি জানতে হলে আমরা প্রথম বেদে, আমরা গতকাল আমরা আলোচনা করেছি যে আমাদের যে বেদ, সেই বেদের 4টি স্তম্ভ, সেই 4টি স্তম্ভের 4র্থ স্তম্ভ অথর্ববেদ। সেই অথর্ববেদেরই একটি অংশ হচ্ছে বাস্তুশাস্ত্র, কিন্তু আমরা অথর্ববেদে বাস্তুশাস্ত্র সম্পর্কে কোনো আলোচনা পাবো না। আমরা অথর্ববেদে যেটা পাবো সেটি হচ্ছে স্থাপত্যবিদ্যা। স্থাপত্যবিদ্যা সেখানে আলোচনা করা আছে। কেউ কিছু বলছেন? হ্যালো, নতুন করে দেখতে পাচ্ছি, এটা হতো আগে থেকে প্রজেক্টটা প্রশিক্ষণ এগুলো আমি করতাম। হ্যাঁ, তো যেখানে ছিলাম, তো আমরা অথর্ববেদের একটি অংশ আমরা বাস্তুশাস্ত্র বা স্থাপত্যবিদ্যা পাই, এবং এই স্থাপত্যবিদ্যাতেই আমাদের যে সমস্ত নির্মাণ কার্য, যে কিভাবে আমরা পৃথিবীর উপরে কিভাবে সৃষ্টি করব, কোন জায়গায় কোন জিনিসটির সৃষ্টি করব, তো সেটি আমরা এই স্থাপত্যবিদ্যা পড়লে পাই। বাস্তুশাস্ত্র, এই বাস্তুশাস্ত্রের যিনি রচয়িতা, তেনাকে আমরা সকলেই জানি, তিনি হলেন দেবশিল্পী বিশ্বকর্মা। আমরা সকলেই জানি যে দেবশিল্পী বিশ্বকর্মা যত নির্মাণ কার্য সেটি যাই হোক, সেই নির্মাণ কার্যের তিনি রচয়িতা বা সৃষ্টিকর্তা। তো দেব এবং অসুর আমরা পড়লাম। এরপরে আমরা কি পড়েছিলাম, যে গতকাল, যে আমরা এই বাস্তু জানতে হলে অবশ্যই আমাদেরকে কি জানতে হবে, 5 এলিমেন্ট। এই পঞ্চতত্ত্ব নিয়ে এই বাস্তু তৈরি, পঞ্চতত্ত্ব নিয়ে আমরা তৈরি, পঞ্চতত্ত্ব নিয়ে সমস্ত পৃথিবী জগৎ বা ভূজগৎ, এই পঞ্চতত্ত্ব নিয়েই সবটাই সৃষ্টি। তো আমরা এই পঞ্চতত্ত্বকে যদি ঠিক করে আমরা জানি যে পঞ্চতত্ত্ব কিরকম বা কার কি এনার্জি, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বাস্তুশাস্ত্র এবং আমরা সমস্ত কিছুটাই জানতে পারবো। এই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু গতকালের ক্লাসটি এই নিয়ে আলোচনা করেছি আমরা। তো এখানে আমরা দেখেছি আমরা যে একটা থেকে একটা কিভাবে সৃষ্টি হচ্ছে, যে সাইকেলিং, মেটাল থেকে সৃষ্টি হলো ওয়াটার অর্থাৎ জল, এবং জল থেকে উড অর্থাৎ বায়ুতত্ত্ব, বায়ু থেকে সৃষ্টি হলো অগ্নি থেকে আহাদ অর্থাৎ পৃথিবী।
এইভাবেই পাঁচটি তত্ত্ব একে অপরকে সৃষ্টি করছে। তো এবং তারপরে আমরা পড়েছি যে সৃষ্টি তো করলো একে অপরের একজন থেকে আরেকজনের সৃষ্টি হলো, এবং তারপরেই পড়েছি আমরা আবার এই পঞ্চতত্ত্বের মধ্যেই পারমিতাদির মতামত। হ্যাঁ হ্যাঁ, তিনি সবটা করবেন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে না কিছু। তিনি আমাদেরই ছাত্রী, মানে এখান থেকেই ট্রেনিং তিনিও নিয়েছেন, অসুবিধা কিছু হবে না। স্যার আপনার ওখানে নেট নেই। ঠিক আছে, আমি সাজেস্ট করবো প্রথম যে আপনারা দুটো ক্লাস করুন। দুটো ক্লাস আপনার কলটা মিউট হয়ে গেছে, ওটা আনমিউট শুনতে পাচ্ছি না। ছেড়ে যাচ্ছি না একদম। স্যারের কল এসছে মনে হয় টপিকগুলো আমাদের ছিল এবং নক্ষত্রের ব্যাপারটা ছিল। তো নক্ষত্রের ব্যাপারটা আমি রেডি করতে পারলাম না, আমি মানে অফিসে আমি স্যার আপনি কেটে জয়েন হন। আপনাদের বিশেষ করে কি হচ্ছে, বিশেষ করে একটা ক্লাস করছেন, কোর্সে এসেছেন একটা আশা নিয়ে, শিখবো তাড়াতাড়ি, আমি একটা এর উপরে কিছু একটা তৈরি হবো বা ফিউচার বানাবো, বিভিন্ন জনের বিভিন্ন রকম আশা রয়েছে এটার প্রতি, তো সেটা তো দিলে হচ্ছে এটা তো না, আমাদের তো ব্যর্থতা এক প্রকার। যার জন্য আমাদের তোমার সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হলাম আমরা। ঠিক আছে, আমি স্পেশাল মানে উনি ক্লাস যেরকম নেবেন আমি স্পেশালি আপনাদের কিছু ক্লাস দেবো, তাহলে হবে তো? মানে সেটা আমি নেবো স্পেশাল কিছু ক্লাস, যেরকম মাসে সেটা হয়তো দুটো করে, মানে মাসে আমাদের 4টে ক্লাস হচ্ছে, মাসে দুটো ক্লাস আমি নেবো, তাহলে হবে তো? ক্লাসটা নেবেন মৌসুমী চ্যাটার্জি। আপনি একেবারে ছেড়ে যাবেন না, এটাই রিকোয়েস্ট। আমি একবার ছেড়ে যাচ্ছি না, আমি মাসে আমাদের 4টে ক্লাস হয়, সপ্তাহে একদিন করে। আওয়াজ হচ্ছে না আমাদের। আমি দুটো ক্লাস ম্যানেজ করে নেবো, আর বাস্তবে আমি এখন আপনাদের ছাড়ছি না। স্যার হয়তো পড়িয়েই যাচ্ছেন, বুঝতেই পারেননি আমরা আছি কোথায়। যাকে এটা তো নিশ্চিত। ঠিক আছে, তো আজকে টপিক আসা যাক। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি বুঝতে পারছিলাম না, আসলে আমি ল্যাপটপে যেটা ছিলাম তো তো ওখানে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে কোনো রেসপন্স আসছে না। তো ক্লাসটা কতক্ষণ পর্যন্ত আমরা শুনতে পেয়েছেন? অনেকক্ষণ হয়নি, অনেকক্ষণ। অনেকক্ষণ বলতে কতটুকু শুনতে পেয়েছেন আমাকে একটু বলতে পারবেন কি? আপনি তো ছিলেন ওই সেই ছবিগুলো দেখাচ্ছিলেন, বাস্তুশাস্ত্র সেই ছবিগুলো দেখানো হচ্ছিল, ব্যাস তারপর থেকে আমরা কিছু দেখতে পাইনি। আমি মোটামুটি পঞ্চতত্ত্ব নিয়ে যেটা বললাম, পঞ্চতত্ত্বর ব্যাপারটা যেটা ক্লিয়ার করলাম। নক্ষত্র নিয়ে আলোচনা হ্যাঁ, বাস্তুশাস্ত্রের রচয়িতা দেবশিল্পী বিশ্বকর্মা এই পর্যন্ত, তারপর আরেকটুখানি হয়েছিল। গ্রহদের নাম ও ওই পর্যন্ত হয়ে গেছে? রবি, অনেকক্ষণ, অনেক। হ্যাঁ হ্যাঁ, তারপর এ বাবা, পঞ্চতত্ত্ব আমরা শুনিনি। আমি তারপর তো পঞ্চতত্ত্ব পেরিয়ে এবার আমি তারপরে চ্যাপ্টারে ঢুকতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, আমি বাইরে থেকে বেরিয়ে চলে এসেছি, আমি ফোনে রানিং করছি। ওকে ওয়েট। মঙ্গলের তিন চারটা হ্যাঁ, এবার দেখা যাচ্ছে কি এটা? জ্যেষ্ঠা, রেবতী। হ্যাঁ দেখতে পাওয়া যায়। বৃহস্পতির 3টে, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। শুক্রের ওকে, ভরণী, তো আপনারা এই পর্যন্ত দেখতে পেয়েছেন তাই তো? এই যে বেদ পর্যন্ত। পুষ্যা,
অনুরাধা, উত্তর ভাদ্র হ্যাঁ বেশ পর্যন্ত হয়েছে। 3টে, আর্দ্রা, স্বাতি, ওকে, জাস্ট একটুখানি। কেতু 3টে, অশ্বিনী, মঘা, মূলা। 9টা গ্রহে 3টে করে নক্ষত্র, অর্থাৎ 3 9 27। এই 27টি নক্ষত্র আমাদের এখানে কভার হচ্ছে। এই আচ্ছা। সংখ্যাগুলো একটু তো মাথায় রাখতে হবে। আমরা কালকে সেটি রিভাইজ করছি আরেকবার, যে বাস্তুশাস্ত্র বা স্থাপত্যবিদ্যা আমরা অথর্ববেদে পেয়ে থাকি। এই পর্যন্ত শুনতে পেয়েছেন তো? মাত্র বিচারের ক্ষেত্রে এর পরেও শুনেছি। জেনে নেব, দেখে নেব। আচ্ছা আচ্ছা। তো এই যে বাস্তুশাস্ত্রের রচয়িতা দেবশ্রী বিশ্বকর্মা, এটা বলছিলাম, আলোচনা করছিলাম। ওইটাও শোনা গেছে। আচ্ছা আচ্ছা। তো আমাদেরকে মোটামুটি, হ্যাঁ, এই পঞ্চতত্ত্ব থেকে এবার ডিস্টার্ব করবো, তাই তো? তাহলে একটা হ্যাঁ স্যার পঞ্চতত্ত্ব থেকে বলুন। 20 ডিগ্রি হচ্ছে। ওকে 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 ওকে, ঠিক আছে। তো আমরা এবারে পঞ্চতত্ত্বে আসছি। তো পঞ্চতত্ত্ব আমরা গতকাল শুনেছি যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব নিয়ে আমাদের পুরো সম্পূর্ণ বাস্তুশাস্ত্র থেকে শুরু করে প্রাণী জগৎ থেকে শুরু করে সমস্তটাই আমাদের পুরো প্রকৃতিটাই এই পঞ্চতত্ত্ব নিয়ে গঠিত। আমরা পঞ্চতত্ত্বকে এক প্রকারে বলতে গেলে আমরা ভগবান বলবো। তো ভগবান বলতে এখানে আমরা কি বুঝবো? ভ ভ অর্থাৎ ভূমি বা মাটি। আচ্ছা, গ গ অর্থাৎ গগন অর্থাৎ আকাশ। আচ্ছা, ভ গ ব ব ব অর্থাৎ বায়ু। আচ্ছা, বয়ে আকার, ভগ বা বয়ে আকার হচ্ছে আয়ে হচ্ছে আগুন বা অগ্নি, আর দন্তেন্ন দন্তন হচ্ছে নীর অর্থাৎ জল। তো তাহলে এই ভগবানের মধ্যেই আমরা এই পঞ্চতত্ত্বের উল্লেখ পাই। অ্যাকচুয়ালি ভগবান বলতে এই পঞ্চতত্ত্বকেই বোঝানো হয়ে থাকে। তো এই নিয়ে আলোচনা বিস্তারিত করছি না, আমরা আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে একটু অগ্রসর হব। তো গতকাল আমরা দেখেছি যে একটি তত্ত্বকে কিভাবে সৃষ্টি করছে, আবার তারপরে ওখানে পড়েছি আমরা যে একটি তত্ত্ব আরেকটি তত্ত্বকে কিভাবে ধ্বংস করছে বা ডিস্ট্রয় করছে। যে কে কার শত্রু, যেমন জলের ও আগুনের শত্রু জল, এবং আকাশের শত্রু বায়ু, পৃথিবীর শত্রু জল, এবং তারপর আগুনের শত্রু হিসেবে আকাশ। মানে আমরা এইভাবে একটার পর একটা গতকাল আমরা পড়েছি যে একজন সৃষ্টি করছে, আবার কিছু এক একটি তত্ত্ব আর একটি তত্ত্বকে ধ্বংসও করছে। তারপরে আমরা পড়েছি যে এই পঞ্চতত্ত্বের সঙ্গে সঙ্গে আমাদের ত্রিগুণ, তিনটে গুণটি, যেটা সত্য রজ তম, এই তিনটে গুণ জানতে হবে। এই তিনটে গুণের অধিপতি ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বিষ্ণুদেব হলেন সত্যগুণের প্রতীক, ব্রহ্মদেব হলেন রজগুণের প্রতীক, এবং মহেশ্বর হলেন তমগুণের প্রতীক। এবং তারপরে আমরা পড়েছি এই যে যে আমরা মোটামুটি যারা গাড়ি সম্পর্কে তারা মোটামুটি জানি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সত্তরতম গাড়ির এবিসি অর্থাৎ অ্যাক্সিলারেটর, ব্রেক আর ক্লাচ। তো অ্যাক্সিলারেটর অর্থাৎ যারা রজগুণী, এরা রজগুণীটা যারা, আমি গতকাল যে নিয়ে আলোচনা করেছিলাম যে অ্যাক্সিলারেটর যারা রজগুণী হয় এরা কি করে, মানে অ্যাক্সিলারেটর আমরা জানি কি, অ্যাক্সিলারেটর চাপ দেওয়া মানেই গাড়ি খুব স্পিডে ছোটে। তো এই রজগুণী যারা হয় রাজসিক, মানে এদের মধ্যে একটা আলাদা এনার্জি হয়, এরা মানে চচ্চর করে ওপর দিকে ওঠে, বা এর যে বৃদ্ধির গতি সে যাই দিক থেকে হোক, তো এদের যে এনার্জি লেভেলটা সেটা অত্যাধিক হয়। তো রজগুণী বলতে আমরা তাদের বুঝবো। এবার আসছি আমরা তমগুণী। তমগুণীকে ব্রেকের সঙ্গে তুলনা করা হয়েছে। তমগুণীকে কেন ব্রেকের সঙ্গে তুলনা করা হয়েছে? এই যারা তমগুণী হয় এদের অত্যাধিক একটা পাওয়ার থাকে। কিরকম পাওয়ার থাকে? এরা না তো মানে এরা হচ্ছে কি সব জানতা, মানে পাড়াতে আমরা এরকম পেয়ে থাকি যারা তমগুণী হয়, যে পাড়াতে আমরা চায়ের দোকানে বা বিভিন্ন যে আড্ডার জায়গাতে সেখানে বিশেষত এই তমগুণী মানুষদের দেখা যায়। যে এরা কি, এরা একদম বসে একদম সন্ধ্যের সময়তে গিয়ে একদম আপনি যাই টপিক নিয়ে আলোচনা করুন না কেন এরা সব জানে, এরকম এদের একটি ভাব থেকে তমগুণীদের। আর এদের হচ্ছে এতটাই পাওয়ার ক্ষমতা থাকে, এরা নিজেদের কথার বলে না মানুষকে, মানে তাকে উপরে উঠতে সাহায্য তো করেই না, বরঞ্চ ওপর থেকে টেনে নিচের দিকে নামিয়ে দেয়। তমগুণীদের এরকম ঠিক ক্যারেক্টারটা হয়। তো এরপর আমরা 3 নম্বর সি অর্থাৎ ক্লাচ। এই ক্লাচটা হচ্ছে
সত্যগুণের প্রতীক। সত্যগুণটা কিরকম হয়? এই সত্যগুণীটা এরা খুব শান্ত এবং শান্তশিষ্ট শান্তশিষ্ট স্বভাবের হয়। কিরকম? এরা না তো আমরা সত্যগুণী ক্লাসে আমরা কি ক্লাসে যারা গুণ মোটামুটি আমরা জানি যে ক্লাস কি করে, ক্লাস হচ্ছে নিজের কন্ট্রোলে রাখে। যে আমি আমার গাড়িটাকে কন্ট্রোলে, ক্লাস যদি আমরা চিপে ধরে রাখি তো আমার গাড়িটি কন্ট্রোলে এসে যায়, যে আমি আমার নিজের কন্ট্রোলে আমি করতে পারবো। তো সত্যগুণীদের এরকমই গুণটা হয় যে এরা ওপরে ওঠে কিন্তু সেটি ধীর গতিতে। তো এটি আমরা গতকাল জেনেছি। তো এরপরে আমরা ধীরে ধীরে আসলাম পৌরাণিক বাস্তু। এই পৌরাণিক বাস্তু কেন এরকম হয়, যে আমাদের যে এনার্জি, যে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি ব্যাপারটা, তো এটি আমরা যদি পৌরাণিক বাস্তু দেখতে পাই তো সেখানে আমরা দেখতে পাবো কি, যে এই যে এখানে যে ঘর আমরা দেখতে পাচ্ছি মাঝখানটা উঠান এবং চারদিক দিয়ে ঘর করা। তো পৌরাণিক বাস্তুতে তখনকার মানুষে বলে, এখনকার যেমন মানুষকে আপনি বলতে শুনবেন যে তখনকার মানুষ খুব ভালো ছিল, আর এখনকার মানুষের যত রাজ্যের যত সমস্যা, মানে এটা আমরা শুনেই থাকি কথার মধ্যে, যে তারা কত সুন্দর ছিল। এখন আমরা কি বলি যে তারা খুব ভালো খাবার খেত, ভালো করতো, সেই পূর্বে কিন্তু তারা খুব ভালো ছিল, এবং এখন আমরা সার্ভিস ইত্যাদি খাচ্ছি। হ্যাঁ, এটা একটা পয়েন্ট বটে, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ছিল তখনকার যে বাস্তুর যে ক্রিয়েটিভিটি ছিল, যে মাঝখানটা ফাঁকা, চারদিক দিয়ে তৈরি। হ্যালো, ক্লাসটা শোনা যাচ্ছে তো? এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে একটু দেখে শুনে নিতে হবে, কারণ বুঝতে পারছি না তো। আচ্ছা, তো ঠিক আছে, আমরা ফিরছি আবার। তো এই বাস্তুগুলিতে আমরা দেখতে পাই যে মাঝখানটা ফাঁকা, চারদিক দিয়ে ক্রিয়েটিভিটি, মানে চারদিক দিয়ে যে বাড়ি, বেডরুম থেকে, বসার জায়গা থেকে, মানে পড়াশোনার জায়গা থেকে আরম্ভ করে সবটা দেখতে পাবো। কিন্তু আমরা যদি পৌরাণিক বাস্তু, তখন যদি একটু কিছু 80-90 বছর যদি ব্যাকে ফিরে যায়, তো তখন দেখতে পাবো বাড়ির মধ্যে সবটুকু আছে, কিন্তু না তো বাড়ির মধ্যে রান্নাঘর আছে, আর না তো টয়লেট আছে। তো আমি গতকাল ক্লাসের শেষে বলেছিলাম যে বাস্তুতে যে সমস্যা, বাস্তুর মেনলি সমস্যা কে করে? চারটে জিনিস। প্রধান দরজা যদি ঠিকঠাক না থাকে, আচ্ছা, রান্নাঘর, অ্যাটাচ শোক চেম্বার সঙ্গে অ্যাটাচ বাথরুম, এটি একটি, আর 4 নম্বর হচ্ছে বাড়ির রং বা কালার। তো আগেকার মানুষরা কেন এতটা ভালো ছিল এবার ভাবুন তো। প্রধান দরজাটা তাদের ধরুন চারদিক দিয়ে তৈরি, একটি জায়গাতে খুব বড় একটি দরজা থাকতো, তো সেটিও বাস্তুশাস্ত্র মেনে। আর তারপরে যা আদার্স যে তিনটে টপিকটা তো থাকতোই না। তো তখনকার বাড়ি কি মাটির দেয়াল থাকতো, আর মাটির কালারটা কি অফ হোয়াইট কালার। সেই অফ হোয়াইট কালারটা সমস্ত আমরা বাস্তুর মধ্যে এখন যে কোনো বাড়িতে যদি কালার বা রং করার কথা বলা হয়, তো সেখানে আমরা অবভিয়াসলি সর্বপ্রথম সাজেস্ট করি অফ হোয়াইট কালার করুন। কারণ অফ হোয়াইট কালারটা এমন একটি কালার, মানে যত যাই গুণ বলুন, সে 17তম বলুন বা পঞ্চতত্ত্ব বলুন বা নবগ্রহ বলুন, এই অফ হোয়াইট কালারটা কি সবার কাছেই চলে যায়। মানে ওর কোনো যে কেউ রাগ করে বা কেউ আনন্দ পায় এরকম কোনো ব্যাপার নেই, ও সবাই মোটামুটি ওটাকে মেনে নেয়, ঠিক আছে, অফ হোয়াইটটা মেনে নেয়। তো তখনকার দিনে মাটির দেওয়াল ছিল, সেখানে কালারের কোনো প্রশ্নই আসতো না। এরপরে 2 নম্বর ব্যাপার হচ্ছে রান্নাঘর। আমরা সকলে জানি যে বাড়ির বাইরে রান্না হতো, সে রান্না করে ছেলের বাড়ির বাইরে দাওয়াতে বা চৌকাঠে, চৌকাঠের বাইরে দাওয়াতে, সেখানে সবাই মিলে বসে খাওয়া হতো একসাথে। তো রান্নাঘরটা বাড়ির বাইরে থাকতো, মানে বাস্তুর যে ঘরটা ছোঁয়া ঘর, এর ঘর থেকে কিছুটা দূরে রান্নাঘরটা থাকতো। এবং তখনকার দিনে শৌচালয় অ্যাটাচ, মানে শোক চেম্বারের সঙ্গে অ্যাটাচ যে বাথরুম এখন বর্তমানে বা আধুনিক যুগে, তো প্রাচীনকালে কিছু বছর পূর্বে আমরা দেখতে পাই যে এই টয়লেটটি ছিল বিশেষত বাঁশ বাগান। যদি এক কথা বলতে পারি, তখনকার মানুষের বাঁশ বাগান, নাহলে খোলা প্রকৃতির হাওয়ায় সেখানে মানুষ একদম মানে প্রাতঃকর্ম ত্যাগ করতে চলে যেত। তো আগেকার দিনে 3টি জিনিস বাস্তুর মধ্যে ছিলই না, শুধু প্রধান দরজাটাই শুধু ছিল, সেটাও বাস্তুশাস্ত্র মেনে তেনারা তৈরি করতেন। কিন্তু বর্তমানে এই হচ্ছে বাথরুম, তো দূরের বাথরুমটা পরে আসছি, তো এখন মানুষের ঘর না ঝকমকে কালার না হলে হয় না। যত ডিপ ডিপ কালার আমরা চাই সেটি আমরা ঘরের মধ্যে লাগাতে থাকি। তারপরে আসছি আমরা রান্নাঘর। রান্নাঘরটা তো মানে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরটা, ঠিক, রান্নাঘরটা তবুও যদি একটু দূরেও হয় অসুবিধা নেই। কিন্তু বাথরুমটি যদি কিছু বছর আগে দেখতে যাই, তো বাঁশতলা থেকে
বাড়ির উঠোনে আমতলাতে চলে এলো বাথরুমটি। যেগুলো যদি দেখতে পাই যে কিছু বছর আগে যে বাঁশতলাতে আর মানুষ যাচ্ছে না, সেই জল হোক, রোদ হোক, কাদা হোক, যাই হোক, বাঁশতলাতে যেতে অসুবিধা হচ্ছে, বা বাড়ির উঠোনে মানে আমতলাতে সেখানে একটা 3 ফুট বাই 4 ফুট এরকম একটি বাথরুম করে আসলো। বাথরুমটি হচ্ছে অ্যাকচুয়ালি বাথরুমকে অসুরের সঙ্গে তুলনা করা হয়েছে, আর বাস্তুটিকে হচ্ছে দেবতার সঙ্গে তুলনা করা হয়েছে। তো তাহলে দেবতা আর অসুরদের মধ্যে কোনোদিনই আমরা শুনেছি যে মিল ছিল না। তো সেই পরিপ্রেক্ষিতে বাস্তুতে দেবতারা বাস, আর অসুরদেরকে মাঠে ঘাটে বাঁশ বাগানে ওখানে রাখা হতো। তো কিছু বছর আগে দেখা গেল অসুরদেরকে আমরা কি করলাম, সামনে নিয়ে চলে এলাম, বাড়ির উঠানে। তো সেই পরিপ্রেক্ষিতে আমতলাতে এখানে নিয়ে চলে আসলাম। তো তাহলে কিছুটা দেব আর অসুর সামনাসামনি মুখোমুখি হলো, কিন্তু তখনও যুদ্ধের পরাক্রম বা একে অপরের ঘাড়ে আসেনি, মানে যুদ্ধের সৃষ্টিটা সেটা তখনও পর্যন্ত আসেনি। আরো একটু পিছনে যদি যাই, তো দেখা গেল না বাড়ির উঠোনেও বাইরে যেতে অসুবিধা হচ্ছে, মানে আমতলাতে যেতে অসুবিধা হচ্ছে, বা বাড়ির ঠিক আছে তখনকার মোটামুটি বাস্তুর মধ্যে বায়ুকোণটাকে বলা হয় নিউট্রাল জোন। তো ওখানে আমরা যা করব তাই চলে যায়, এরকম একটি বাস্তুর মধ্যে বায়ুকোণটার ব্যাপার। তো যদি কিছু বছর যদি আগে যাই, তো সেখানে আমরা দেখবো যে বাস্তুর মধ্যে বাড়ির মধ্যে বায়ুকোণেতে বাথরুমটাকে আনা হলো। তার মানে দেবতা এবং অসুরদের একদম কাছাকাছি ঢুকে পড়লো, অসুররা দেবতাদের একদম এর গন্ডির মধ্যে ঢুকে পড়লো। ঠিক আছে, তবু আবার বায়ুকোণটা যেহেতু নিউট্রাল চলে যায়। তো এখন আমরা বর্তমানে বা আধুনিক যুগে বলবো না, মডার্ন যুগে, এখন মডার্ন যুগে এমনই এসে গেছে বেডরুমের আমরা বেড থেকে নিচে নামবো, বাথরুমের দরজা খুলবো। তো আমরা এমনই একটা সমাজে এসে গেছি, এমনই একটা জায়গাতে এসে গেছি যে আমরা মানে প্রত্যেকটি রুমের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাটাচ বাথরুম চাই। এখন আমরা কেউ যদি ফ্ল্যাট বা বাড়ি কিনতে যাই, তো আমাদের শোয়ার ঘর কি হবে সেটা দেখতে যাই না, সবার প্রথম আগে আমরা কি দেখবো, ঘুরে দেখবো আমাদের বাথরুমটা কেমন, বাথরুমটা কতটা বড়, সেখানে কি আছে, এটি আমরা নিজে দিয়েই হোক আমাদের এটি এখন আগে বিচার, যে আগে বাথরুমটা ঠিকঠাক আছে, তো বাথরুমটা আগে দরকার, তারপরে শোয়া খাওয়া দাওয়া যা হয় হবে। তো এরকম একটা চিন্তা ভাবনা এসে গেছে, মানে অসুর আর দেবতা, মানে একটি বাড়িতে যদি 4টে বেডরুম হয়, তার মধ্যে 2টো বেডরুম মধ্যে অ্যাটাচ বাথরুম থাকবে। তো দেব আর অসুরের সংজ্ঞা অলরেডি লেগে গেল। বাস্তুর মধ্যে এই 16টি ডাইরেকশন যেটা আমরা গতকাল পড়েছি, আমরা আস্তে আস্তে যাব। তো এই যে মডার্ন বাথরুম, এই যে মডেল বাস্তু দেখতে পাচ্ছি, তো এখানে যে ওই যে বাথরুম গুলি যেগুলো বলছি এসেছে, তো আমরা আসছি। হ্যাঁ, গতকাল কিরকম আমরা প্লট কিনবো, বর্গক্ষেত্র হলে খুব ভালো, আয়তক্ষেত্র হলে ঠিক আছে চলে যাই, খুব লম্বা মানে 10 ফুট বাই 50 ফুট এরকম জায়গা আমরা নেবই না, কখনোই আমরা সেটা পারচেস করবো না বা নেওয়ার কথা ভাববোই না, এটি আমাদের খুবই ক্ষতি করে। এরপরে আসছে আমরা যেটা নিয়ে বলছিলাম যে ডাইরেকশন। তো গতকাল আমরা পড়েছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং প্রত্যেক ডাইরেকশনের যে দূরত্ব 90 ডিগ্রি করে, এই যে 4টে দিক, তারপরে ঢুকলো এই 4টে দিকে জিরাফ হয়ে গেল 8টা দিক, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, 4টে দিক 8টা হলো। এবং তারপরে আমরা পড়েছি এই 8টাকে আবার জেরক্স করে হয়ে গেল 16টা। এই 16টা নিয়ে গতকাল আলোচনা করা হয়েছে। উত্তর ঈশান, পূর্ব অগ্নি, দক্ষিণ নৈঋত, পশ্চিম বায়ু, উত্তর বায়ু। এই হচ্ছে আমাদের 16 ডাইরেকশন বা 16টি দিক। এই 16টি দিকের মধ্যে গতকাল আমরা অগ্নিকোণ অর্থাৎ 135 ডিগ্রি এটা নিয়ে আলোচনা করেছি, উত্তর দিক অর্থাৎ 0 ডিগ্রি এটা নিয়ে আলোচনা করেছি, এবং পশ্চিম দিক অর্থাৎ 270 ডিগ্রি। এই 3টি দিক নিয়ে মোটামুটি হালকার উপরে আলোচনা করেছি। এই হচ্ছে ডাইরেকশনটা। আচ্ছা, এইটি একবার সবাই আমরা দেখে নেবো। আচ্ছা, আপনারা মোটামুটি এটিকে আমি একটু ধরে রাখছি, এটাকে আপনারা খাতায় নোট করে নিতে পারেন অথবা আপাতত স্ক্রিনশট মেরে রেখে দিন, কারণ এটাকে নোট করে রেখে দিন। এখান থেকে আমরা পরবর্তীকালে যদি বাস্তুশাস্ত্র নিয়ে যদি আমরা পড়াশোনা করি,
তো আমরা এখান থেকে আমরা এটা জানতে পারবো যে এই যে 16টি দিক, 16 দিকের মধ্যেও আমরা কোথায় কোন জিনিসটা রাখতে পারি, কোথায় বাথরুম করতে পারি, কোথায় রান্নাঘর তো বলেছি, কোথায় আমরা শোয়ার ঘর করতে পারি, কোথায় পড়াশোনার জায়গা করতে পারি, এই 16টি জায়গার মধ্যে বা 16টি দিকের মধ্যে এই 22.5 ডিগ্রির মধ্যে আমরা সেটা জানতে পারবো। মোটামুটি স্ক্রিনশট মেরে রেখে দিন এটা, অথবা আমি ক্লাস শেষে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। করা যায় কোনটায় ক্ষমতা বেশি। তো এটি হচ্ছে ভাবে একই ডিগ্রি দেওয়া আছে 16 দিক। আর বৃষ এটি একবার দেখুন। তো আমরা যদি বাস্তু বিচার বা বাস্তু গণনা করতে যাই, তো সেখানে এটি হচ্ছে বাস্তু চক্র অথবা সুদর্শন চক্র। তো আমরা এই চক্রের উপরেই আমরা প্রপার বাস্তু কোথায় কি আছে বা কি করা উচিত সেটা আমরা এখানে দেখতে পাবো এই সুদর্শন চক্রের মধ্যে। রোহিণী নক্ষত্রের বিশেষ আলাদা গুণ। এটিও সেম সুদর্শন চক্র। হ্যাঁ, রোহিণী এই আমরা দেখতে পাবো আমাদের যে বাস্তু পুরুষ, যে দেবতাদের চাপেতে বাসির ভেতরে নক্ষত্র প্রায় হাত তিনেকের ভেতর ঢুকে গেছিল, সেই বাস্তু পুরুষ এইভাবেই অবস্থান করছে আমাদের বাস্তুর মধ্যে। এখানটা দেখলে আমরা বুঝতে পারবো, আমাদের একটা আন্দাজ বুঝতে পারবো যে আমাদের বাড়ির কার কি বা কোন জায়গাটা তৈরি হয়ে আছে। ঈশান কোণে মাথা দেখতে পাচ্ছি, নৈত কোণে পা, এই অগ্নিকোণের দিকে হাতের কুনুই এবং হাঁটু ডান দিকের, এবং বায়ু কোণে হচ্ছে বাম হাতের কুনোই এবং বাম পায়ের যে হাঁটু দেখতে পাচ্ছি। উত্তরে হচ্ছে বাম স্কন্ধ এবং পূর্বে কিছুটা দক্ষিণ স্কন্ধ পাচ্ছে। এরকম করে বাস্তু পুরুষের অবস্থান করছে বাস্তু পুরুষ। যেহেতু চন্দ্র তো 27টি কন্যাকে বিবাহ করলেও চন্দ্রের টান, চন্দ্রের প্রেম প্রীতি সবটাই তো এরপর আমরা এই জন্য রোহিণী নক্ষত্র গতকাল পড়েছি যে এটা আকাশগঙ্গা বা মন্দাকিনী অথবা মিল্কি ওয়ে বলবো আমরা। তো এই মন্দাকিনী বা আকাশগঙ্গার মধ্যে রাশিতে চন্দ্র উচ্চ এখানের মধ্যে এই যে আমরা গোল জায়গায় দেখতে পাচ্ছি একটি জ্বলন্ত জায়গা, তো এখানেতেই আমাদের নবগ্রহের অবস্থান, এবং সেই নবগ্রহ সূর্য মধ্যে মিডলে আছে সূর্য। সেই সূর্য ঘুরে যাচ্ছে, ঘুরছে, খুব দুরন্ত বেগে ঘুরছে, এবং তার সাথে সাথে নবগ্রহ সার্কেল হচ্ছে। এবং এই সার্কেলিং করতে করতে আমাদের সমস্ত যে আকাশগঙ্গাটা আমরা দেখতে পাচ্ছি পুরোটি ঘুরে 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 আবার সে মিডিলে গিয়ে ঘুরছে, এইভাবেই ঘুরতে থাকছে এবং আমাদের একটার পর একটা যুগ ফিরে চলে যাচ্ছে। তো গতকাল আমরা পড়েছি যে এই দেখতে পাচ্ছি এরকম ভাবে নবগ্রহের অবস্থান এবং নবগ্রহ সকলেই ঘুরছে। এবং এই যে আমরা আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে আমরা এটা শুনেছি, তো এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে স্বভাব মহাকাশে অজস্র আছে। সেই সমস্ত মিল্কি ওয়ের মধ্যে আমাদের যে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা যেটি, সেটি হচ্ছে সব থেকে ছোট, সব থেকে ক্ষুদ্র। তো এরকম আমরা অনেক এই যেগুলি এখানে কয়েকটি নাম দেওয়া আছে এগুলি বিজ্ঞানীরা পেয়েছে। তো এইরকম আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে এরকম লক্ষ লক্ষ আছে, এবং এই লক্ষাধিক যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, এবং প্রত্যেকটিতে একটি করে ব্রহ্মা আছে। এবং সেই ব্রহ্মাগুলির মধ্যে আমাদের ব্রহ্মা, আমরা সকলে জানি আমাদের ব্রহ্মার 4টে মাথা, কিন্তু এই যে প্রত্যেকটি মিল্কি ওয়ে আলাদা ব্রহ্মা আছে। এবং শাস্ত্রে এটা আলোচিত আছে যে এই সমস্ত মিল্কি ওয়ের মধ্যে সব থেকে যে বড় মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, এটি হচ্ছে যে ব্রহ্মা, সেই ব্রহ্মার প্রায় লক্ষাধিক মাথা, মানে লক্ষাধিক মাথার অবস্থান আছে। হ্যাঁ, এই একটা জিনিস, এটিকেও আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, আমি স্ক্রিনগুলো পাঠিয়ে দেবো। এখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ওটা ডিপেন্ড করে পঞ্চমপতির উপরে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কি? দেখাই যাচ্ছে, যদি কোনোভাবে দেখা যাচ্ছে তো। যেগুলো ডুয়েল ক্যারেক্টার রাশি সেখানে গিয়ে বসে, তখন চমৎকার সম্পর্ক সবচেয়ে বেশি। আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যালো, কথা শোনা যাচ্ছে সব। যদি কোনোভাবে এই কথা শোনা যাচ্ছে, স্ক্রিনশট করছে না, তাই তো? বলছি স্ক্রিনটা শো করছে হ্যাঁ পঞ্চমপতির সম্পর্ক হয়ে আচ্ছা, যায়, আমি একবার দেখছি। না, স্ক্রিনটা শো করছে আর সৌরপ্রদীপ বাবুর যে প্রশ্নটা ছিল আমি ওটা ঠিক বুঝতে পারলাম না, কথা কেটে কেটে না, এখনো দেখা যায়নি। আচ্ছা, আমি একবার ট্রাই করছি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার দেখা যাচ্ছে কি? হুম। এবার দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে এবারে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই জায়গাটা একটু ভালো করে আমরা দেখে নেবো, বা এটাকে আমরা স্ক্রিনশট মেরে রাখতে পারি, আমি গ্রুপে পাঠিয়ে দেবো। তো আমরা গতকাল এখানটাই পড়েছি, এখানটার মধ্যে আমরা সবকিছু অবস্থান পাবো, যে আমাদের
তো উপর দিকে আমরা দেখতে পাচ্ছি একদম উত্তর দিক থেকে ঈশান কোণ পর্যন্ত পুরোটাই জলতত্ত্বের জায়গা একদম উপরে, এবং পূর্ব দিকটা পুরোটাই বায়ুতত্ত্বের জায়গা, এবং অগ্নিকোণ থেকে দক্ষিণ পর্যন্ত পুরোটাই অগ্নিতত্ত্বের জায়গা, নৈঋত কোণটা পুরোটা জুড়ে পৃথিবী তত্ত্ব, এবং পশ্চিম দিক থেকে বায়ুকোণ পর্যন্ত পুরোটাই আকাশ তত্ত্ব। এটি আমরা আমরা পড়েছি, এবং এর এইটির মধ্যে মিডিল জায়গা যেটা সেটি ব্রহ্মস্থান বা নারী স্থান, এবং এই বাস্তুর মধ্যে ঈশান কোণ, যেটি বাস্তুর মধ্যে দেখতে পাচ্ছি ঈশান কোণ, ঈশান কোণে নবগ্রহের মধ্যে বৃহস্পতি এবং কেতুর বাস, পূর্ব দিকে রবি, অগ্নিকোণে আছে শুক্র, না, দক্ষিণ দিকে হ্যালো স্ত্রী গ্রহ বলা হয়। দেখা যাচ্ছে না? রোদের লিঙ্গ পর্ব তখন দেখতে পাবো চন্দ্রের স্ত্রী। এখনো দেখা যাচ্ছে না? চন্দ্রের লিঙ্গ স্যার দেখা যাচ্ছে তো। তার স্বভাবটা স্ত্রীদের দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আপনি হয়তো নেটওয়ার্ক সমস্যা হতে পারে। না, দেখা যাচ্ছে, সকলের হচ্ছে কিনা জেনে নাও। অর্থাৎ কোমল হ্যাঁ, সকলে দেখতে পাচ্ছেন কি? সূর্য মঙ্গল পরিস্পষ্ট দেখা যাচ্ছে। কেন বলা হয় না এদের স্বভাব একটু বলবেন, একটু সকলে দেখতে পাচ্ছেন? কঠোর স্বভাবের। আমি দেখতে পাচ্ছি স্যার। মনে জিনিসটা কম আছে। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা 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 এটা কর্তব্য, আচ্ছা, এটা কর্ম বোঝে, এটা কর্মঠ, ঠিক আছে। এটা সত্য সামর্থ্য। তো আমরা মোটামুটি আমার কথা শোনা যাচ্ছে তো? চন্দ্র রাখতে পারে না, চন্দ্র রাখে না, হ্যাঁ কথা শোনা যাচ্ছে। কোমল স্বভাব, খুবই তো কোমল। আমরা গতকাল আমরা জেনেছি যে ঈশান কোণ, নবগ্রহের মধ্যে ঈশান কোণে বৃহস্পতি এবং কেতু, পূর্ব দিকে রবি অর্থাৎ সূর্যের অবস্থান, অগ্নিকোণে শুক্র গ্রহের অবস্থান, দক্ষিণ দিকে হচ্ছে মঙ্গল গ্রহের অবস্থান, এবং নৈঋত কোণে হচ্ছে রাহু গ্রহের অবস্থান, পশ্চিম দিকে শনি গ্রহের অবস্থান, বায়ুকোণে সোম অর্থাৎ চন্দ্রের অবস্থান, এবং উত্তর দিকে হচ্ছে বুধের অবস্থান। তো এখানেতেই আমরা সমস্ত জিনিসটা দেখতে পাবো। তো এই তো এরপরে কালকে আমরা বলেছি স্বাস্থ্য এবং বাস্তুর মধ্যে আমরা যা যা সমস্যাগুলো সেগুলো আমরা গতকাল আমরা দেখেছি। আচ্ছা, এই জায়গাটা আমরা পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো গতকাল আমরা অগ্নিকোণ অর্থাৎ সাউথ ইস্ট 135 ডিগ্রি, তো এটিকে আমরা আলোচনা করেছিলাম। কেন নয়? কারণ এই যে আগের প্রথম যেটা আমরা আলোচনা করেছিলাম যে এই রাশি এই অগ্নিকোণ নিয়ে আমরা গতকাল বলেছিলাম কি যে এই অগ্নিকোণ প্রপার এক বাস্তুর মধ্যে এই 360 ডিগ্রির মধ্যে কারো যদি 135 ডিগ্রিতে প্রপার যদি অগ্নিস্থান মানে গ্যাস বলুন বা উনুন বলুন এটির যদি অবস্থান হয়, সে যদি একটি রিক্সা চালকও হয়, তো আমরা যদি তাকে যদি দেখি তো তার আমরা দেখতে পাবো ব্যাংক অ্যাকাউন্টে প্রায় নানা করে লাখ দেড়েক টাকার উপর তো আছেই সেভিংস। তো সে যেই হোক, সে যদি রিক্সা চালকও হয় বা একটা সেটি রাস্তার ভিখারিও হয়, তো যদি আমরা তার প্রপার 135 ডিগ্রি কোণে অগ্নি প্রজ্বলন করি, সে যেই হোক না কেন তার আর্থিক দিক থেকে সে কোনোদিনই তার অবনতি হবে না, সে যেই হোক না কেন। আমরা যত বড় আমরা দেখবো যে বড় বড় ব্যবসায়ী থেকে আরম্ভ করে বা ধনী ব্যক্তি, তো তাদের আমরা প্রপার 135 ডিগ্রি কোণেতেই কিচেন বা রান্নাঘর না পেলেও অন্তত গ্যাসের ওভেনটা, যেটা গ্যাস ওভেন বা উনুন, সেটি আমরা ওই 125 ডিগ্রি কোণেতে আমরা পেয়ে যাব। কিন্তু আবার যদি এই 135 ডিগ্রিতেই হ্যালো বলছি কিভাবে দেখবো আমরা এই অগ্নি কোণটা, মানে মানুষের দেখবো? ঠিক এটি দেখতে হলে আমাদেরকে ওই যে আগে এটা দেখেছেন তো, যেটা আমাদের বাবার বাস্তু চক্র যেটি দেখলাম কোনগুলো তো আগে, এই যে দেখে যাচ্ছে আমি কি করে আমরা দেখবো বলতে, এই যে বাস্তু চক্র দেখতে পাচ্ছেন কি, এবং ওই রাশির ওই জায়গাটাকে যে কাটা হলো ওরা হ্যাঁ, তো আমরা আগে যা করে বুঝবো আমাদের যে নিজের বাড়িটি আছে সেই বাড়িটি আমাদের আগে মেজারমেন্ট করতে হবে, মানে প্রপার একদম একটি হ্যান্ড স্কেচ ড্রয়িং, সেটি পুরো মাপ করে সব থেকে ভালো হয় গ্রাফ পেপারে। যদি আপনি বাস্তু নিয়ে আরো যদি পরে পড়াশোনা করেন, আমাদের যে অ্যাডভান্স কোর্সগুলি আছে, তো সেখানে আমাদের এগুলো বিস্তারিত ভাবে এগুলোর প্র্যাকটিক্যাল ক্লাস প্লাস এই ক্লাস হয়, যে প্রপার একটি বাড়িকে মাপ যোগ করে সেটিকে বিভিন্ন অ্যাপস আছে, নাহলে হচ্ছে যে আমাদের গ্রাফ পেপার আমরা জানি, আমরা ছোটবেলায় অঙ্ক করেছি,
সেই গ্রাফ পেপারে আমরা পুরো বাড়িতে একদম ইঞ্চি ইঞ্চি মেপে বাড়ির কোথায় কি আছে পুরো ড্রয়িংটা করব, এবং সেই ড্রয়িং করার পরে সেখান থেকে আমরা আমাদের ডিগ্রি বিচার করব, ডিগ্রি বিচার করে তারপরে এই চক্রটি সেখানে স্থাপন করব। তো এটি একটি লং প্রসেসর, সেই পরিপ্রেক্ষিতে আমরা সেটা বুঝতে পারবো। মোটামুটি আমাদের যে সমস্যাগুলি আমি সেগুলো আসছি, এই সমস্যাগুলি শুনে মোটামুটি বুঝতে পারবো যে আমার সেই জায়গায় সেটি আছে কিনা। ঠিক আছে, অশ্বিনী পূর্ণ আছে, ভরণী পূর্ণ আছে, ঋতিকাতে পূর্ণ নেই, কি করে হবে? হ্যালো, ক্লিয়ার হয়েছে? কিভাবে? হ্যাঁ দেখা গেছে। না বলছি, বুঝতে পেরেছেন? মানে ওইটা একটু হ্যাঁ, মেটামেটিক ব্যাপার আছে, হ্যাঁ, ঠিক বুঝতে আছে? মানে এমনি আপাতত যে সিমটম গুলো আমি বলছি সেগুলির সঙ্গে যদি আপনার ভোজে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার তাহলে সেই জায়গাতে সেগুলি আছে। এবার একদম 100% মেজারমেন্ট করতে হলে সেখানে আপনার বাস্তব প্রথম ভিজিট করতে হবে, এবং তারপরে আমি চক্র ফেলে সেটা বুঝতে পারবো যে সমস্যাটা কোথায় কি হবে আছে। অবস্থা ঠিক আছে, ঠিক সেভাবেই হবে। হ্যাঁ। হ্যাঁ, তো এবার ফিরে আসছি আমরা অগ্নিতত্ত্ব অর্থাৎ অগ্নিকোণ 135 ডিগ্রি। তো গতকাল আমরা বলেছিলাম যে এই অগ্নিকোণেতে রান্নাঘর থাকলে তার আর্থিক দিক দিয়ে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এবং এই অগ্নিকোণেতে যদি কোনো রকম ভাবে জলের সংস্পর্শ চলে আসে, সে যদি বড় বিজনেসম্যানও হয়, যদি আমরা দেখি যে হয়তো বিশাল বড় বিজনেসম্যান, কিন্তু তার যদি অগ্নিতত্ত্বে কোনোভাবে যদি জল চলে আসে, তো আমরা যদি তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করি হয়তো সেটা জিরো দেখতে পাবো। হয়তো সে বড় বিজনেসম্যান, আগে হয়তো অগ্নিকোণে রান্নাঘর ছিল চলে এসেছে, কিন্তু এই মুহূর্তে যদি আমরা বিচার করে দেখতে পাই যে বড় মানুষটি তার যদি অগ্নিকোণে যদি জল তত্ত্বের জায়গায় চলে আসে, বা জলের জল তত্ত্বের কিছু জিনিস, সে কালার হতে পারে, কালার থেকে আরম্ভ করে জলের যে কোনো জিনিস যদি চলে আসে, তো সেখানে কি করে, আমরা কি পড়েছি যে অগ্নির সব থেকে বড় শত্রু হচ্ছে জল। অগ্নি যতই পাওয়ারফুল হোক না কেন, জলের কাছে সে হার মানতেই বাধ্য হয়। তো সেই পরিপ্রেক্ষিতে এই অগ্নিতত্ত্বে যদি জল চলে আসে, মানে আজকে একটি বড় বিষয় হচ্ছে এই অগ্নিকোণে যদি কোনো রকম ভাবে কারো যদি বাথরুম চলে আসে না, মানে তাহলে সে যেই হোক না কেন আর্থিক দিক দিয়ে হঠাৎ করে পুরো ভেঙে পড়ে, এবং শুধু আর্থিক দিক দিয়ে নয়, শারীরিক দিক থেকে। কেননা আমরা সকলেই জানি আমাদের পেটের ভেতর, আমরা মোটামুটি শুনেওছি বা আমরা জানি যে আমাদের পেটের ভেতর ডাইজেস্ট হয়, সেটা ডাইজেস্ট করতে তাপ লাগে, বা আমরা বলি যে পেটের ভেতর আগুন জ্বলছে, সে আগুনটাই আমাদের খাবারটাকে সে ডাইজেস্ট করে, এবং ডাইজেস্ট করে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় রক্তে সঞ্চালিত করে। এবং এই যে ডাইজেশনের ব্যাপারটা, যে কোনো বাড়ির যদি অগ্নিকোণে বাথরুম বা জলের যদি কোনো স্পর্শ চলে আসে, তো সেই বাড়ি আমরা দেখতে পাবো মানুষটার পেটের সমস্যা লেগেই আছে। পেটের সমস্যা থেকে আরম্ভ করে খাবার হজম না হওয়া, গ্যাস্ট্রিক হয়ে যাওয়া। তো সেই পরিপ্রেক্ষিতে যাদের বাড়িতে আমরা এই সমস্যাগুলো দেখতে পাবো, সে আমাদের আত্মীয় হোক বা আমাদের নিজেদের বাড়ি হোক, যদি দেখি আমরা যদি গ্যাস্ট্রিকের সমস্যা আসছে, বা যাই খাবার খাচ্ছি না কেন অ্যাসিড হয়ে যাচ্ছে, হজম হচ্ছে না, এই হজম না হওয়ার যাই জিনিস আমরা দেখবো, তাহলে তখনই আমরা বুঝতে হবে যে আমাদের অগ্নিকোণে জলের কিছু একটা সংস্পর্শ আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো ওটি তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আমরা যদি 10 টাকা ইনকাম করি, আমার কোথাও না কোথাও দিয়ে আমার 10 টাকাটাও বেরিয়ে চলে যাচ্ছে। মানে আমি ইনকাম করছি কিন্তু আমার সেভিংস কোনো কিছুই থাকছে না। এটা আমরা অগ্নিকোণ থেকে আমরা পাবো। তো এরপর আমরা আসছি জল তত্ত্ব বলতে আমরা কি বুঝেছি? উত্তর দিক। গতকাল আমরা বলেছি যে অগ্নিকোণ যেমন আমাদের ফাইন্যান্সের দিকটা দেখে। আচ্ছা, আরেকটা বলে দিই, এই অগ্নিকোণে যদি বাথরুম থাকে, তো সেই পরিপ্রেক্ষিতে তার তো ডাইজেস্ট হচ্ছে না, এবং এই অগ্নিকোণ কি করে, আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করে। এই অগ্নিকোণ জলের জায়গায় চলে আসে, তো সেই ব্যক্তি বা সেই বাড়ির মানুষদের এগুলো ঝিমানি ভাবায়, মানে জায়গা হচ্ছে ভালো লাগছে না, মানে বাড়িতে চারদিকে আছি, বাড়িতে চলে যাচ্ছি, তখন আমার এনার্জি ঠিকঠাক আছে, কিন্তু সারাদিন কাজ করে মানুষ কি বলে বাড়িতে একটু শান্তি হবে, কিন্তু আমি কাজের সেখানে আমি খুব স্ট্রং আছি, কিন্তু বাড়িতে এসে গেলে আমার যেন ভালো লাগছে না, শরীরে কোনো এনার্জি থাকছে না। আমরা অগ্নিকোণে যদি জলের জিনিস চলে আসে, তো আমরা এই জিনিসগুলি আমরা লক্ষ্য করব যে কোনো এনার্জি থাকছে না বা এই জাতীয় কিছু। তো এরপর আমরা আসলাম, ঠিক আছে, এবার আসছি আমরা জল তত্ত্ব।
তো আমরা দেখেছি জল তত্ত্ব প্রপার উত্তর দিক অর্থাৎ 0 ডিগ্রিতে। গুরুত্ব এই জল তত্ত্ব আমাদের কি করে না, জল তত্ত্ব আমাদের অপরচুনিটি, মানে সেটি যে কোনো অপরচুনিটি হতে পারে, কাজের সুযোগ, এই কাজের সুযোগ এনে দেয় আমাদের উত্তর দিক। তো এই উত্তর দিক আমাদের সমস্ত রকম অপরচুনিটির দিক থেকে দেখে, সে ব্যবসার দিক থেকে বলুন বা বিভিন্ন রকম কোনো আমার কাজের সূত্রে বলুন, তো সেটি আমরা দেখেছি না এই উত্তর দিক দেয়। উত্তর দিক আজ একটা জানবো, এই উত্তর দিক মেনলি দেখে মেয়েদের, বাড়ির মেয়েদের, যা আমরা সমস্যা কোন মেয়েদের দেখবো না, আমাদের বোন বা পিসি যারা এই বাড়ির মেয়ে অথচ বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে, উত্তর দিকে যদি সমস্যা থাকে মেনলি সমস্যা সেই মেয়েদের হয়। বাড়ির মানে বউ বা স্ত্রী মেয়েদের ওনাদের সাথে এমন একটা আসে হয়তো, কিন্তু অতটাও আসে না, যেটা বাড়ির মেয়েদের এবং যারা অন্য বাড়িতে চলে যাচ্ছে তাদের যে সমস্যাগুলি আছে সেটি আমরা উত্তর দিকে দেখবো। এমনকি এখনকার দিনে বর্তমানে আমরা একটা খুবই লক্ষ্য করবো যে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, মানে মেয়েরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। এই যে পালিয়ে যাওয়ার ব্যাপারটা, এইটাই হচ্ছে এই উত্তর দিকে। তো আমরা গতকালকে বলেছিলাম যে 16টি দিককে ভাগ করে 32টি দিক, সেই 32টি দিক নয়, সেই 32টি দরজা, সেই 32 দরজার মধ্যে উত্তর দিকে N6, এই N6 এ যদি দরজা পড়ে, সেই পরিপ্রেক্ষিতে N6 N7 এর ক্ষেত্রে সেই বাড়ির মেয়েরা কথাটা আটকে আটকে আছে। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই উত্তর দিকে যদি কারো বাড়ির যদি সমস্যা থাকে বা যদি ভুল জায়গাতে যদি দরজা থাকে, তো মেয়েদের শারীরিক সমস্যা তো আছেই, তার সঙ্গে এই যে পালিয়ে যাওয়ার প্রবণতা, এই পালিয়ে যাওয়ার প্রবণতাটাও এই উত্তর দিকে যদি N6 বা N7 যদি দরজা চলে আসে, তো সেই বাড়ির মেয়েরা বাড়ি থেকে পালিয়ে, এরকম অনেক কেস আমরা দেখেছি যে বাড়ি থেকেই মেয়েরা, আপনারা দেখবেন যে যদি সে বাড়ির মেয়েরা পালিয়ে গেছে, তো উত্তর দিকে দরজা পাবেন এবং আপনাকে তখন ভেবে নিতে হবে যে আপনার দরজাটি তখন ওই N6 অথবা N7 এর মধ্যেই দরজাটি থাকছে। তো উত্তর দিকে আমাদের ভালো জিনিস বলতে যেমন অপরচুনিটি দেয়, এবং খারাপ বলতে আমাদের যদি উত্তর দিক যদি খারাপ হয়ে থাকে, তো সেখানে মেয়েদের সমস্যাগুলি আমরা লক্ষ্য করে থাকি। তো আমরা অগ্নিকোণ এবং উত্তর দিক থেকে আলোচনা করলাম। এবার আস্তে আস্তে আমরা আজকের যে মেইন টপিক সেখানে আমরা এগোচ্ছি। তো আরেকটি আমরা দেখবো আকাশ তত্ত্ব অর্থাৎ পশ্চিম দিক। এই পশ্চিম দিকে আমরা গতকাল কি পড়েছি, পশ্চিম দিকটা কি করে, এই পশ্চিম দিক আমাদের কর্মফল দেয়। কি রকম কর্মফল? আমরা যাই কাজ করি না কেন সেই কাজটির ফল আমাদের পশ্চিম দিক দেখে। এই পশ্চিম দিকে একটি জায়গা হচ্ছে, আমি ওখানে বলছিলাম যে 16টি ডাইরেকশনের মধ্যেই আমরা কোথায় কি করব, কোথায় পড়াশোনা করব বলুন, বা কোথায় শোবো, কোন জায়গাটা শোয়ার জন্য কারের জন্য ভালো হবে, সেটি বলা হয়। এই পশ্চিম দিকে প্রপার 270 ডিগ্রিতে যে ব্যক্তি থাকবে না, সেই ব্যক্তির মধ্যে আলাদা একটি জ্ঞান কাজ করবে। মানে পশ্চিম দিকে যদি বেডরুম হয়, তো সেই ব্যক্তির মধ্যে আলাদা একটা আমরা তেজ বা লক্ষ্য করব, কারণ এই পশ্চিম দিকের জায়গাটা সেখানটাতে খুবই মানে ভালো জ্ঞানের জায়গা হচ্ছে। এছাড়াও যদি প্রপার পশ্চিমে যদি কারো প্রধান দরজা হয়, তো সেই বাড়ির সেই ব্যক্তির বা সেই বাড়ির যে প্রধান কর্তা, তো তারও কি বলবো, তারও মধ্যে আমরা একটা আলাদাই জ্ঞান লক্ষ্য করি। তো এই মেনলি গেল, এটা পশ্চিম দিকে গেল। এবার আস্তে আস্তে আমরা কালকে আমরা এটা পড়েছি, এবার আমরা আসছি আজকের টপিক যেটা বলেছিলাম যে সবই তো আমরা পেলাম। তো মেনলি যে জায়গা হচ্ছে এই যে SW অর্থাৎ সাউথ ওয়েস্ট। আমি কার জায়গায় বলেছিলাম, কার মনে আছে? সাউথ ওয়েস্ট বা নৈঋত কোণটা কার জায়গা, কোন গ্রহের অবস্থান? মিনে গিয়ে যখন মিনে দেখা যাচ্ছে, মিনে হ্যালো বুধের নক্ষত্রই লাস্ট নক্ষত্র রাহুর অবস্থান। বাহ, ঠিক আছে। তো আজকে আমরা কার চরিত্র পড়বো? এই রাহুর চরিত্র পড়বো, যে রাহুর জায়গায় যদি ভালো থাকে রাহু কি করে, আর রাহুর জায়গায় যদি খারাপ হয়ে থাকে তো রাহু আমাদের সাথে কি কি করে। রেবতীতেই মিনটা শেষ হয়ে গেছে। তো এই রাহু
চরিত্র বা রাহুর সম্বন্ধে জানতে হলে একটু আমরা প্রাচীনে ফিরে যাব। আমরা মোটামুটি সকলেই জানি যে যখন সমুদ্র মন্থন হচ্ছে, ঠিক সেই সমুদ্র মন্থনের সময় একে একে বিভিন্ন রকম জিনিস উঠে আসে এবং সর্বশেষ উঠে আসে অমৃত। এবং সেই অমৃত যখন উঠে আসলো, ভগবান বিষ্ণু মোহিনী রূপে সেই মোহিনী রূপ ধারণ করেন এবং মোহিনী রূপ ধারণ করেন এবং মোহিনী রূপ ধারণ করে ছলনা করে দেবতাদেরকে অমৃত পান করান এবং অসুরদেরকে জল পান করান। এবং এটি যখন করছেন ভগবান বিষ্ণু, তো সেটি রাহু, অ্যাকচুয়ালি রাহুর যে নাম সেটি হচ্ছে রাহুর নাম ছিল না। রাহুর অ্যাকচুয়ালি যে পূর্ণ দেহ তার নাম ছিল সর্বাণু। তো এই সর্বাণু তিনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই মোহিনী নামক যে এই সুন্দরী, অপূর্ব সুন্দরী, ইনি হচ্ছে কি করছেন, দেবতাদেরকে অমৃত পান করাচ্ছেন এবং অসুরদেরকে এমনি জল পান করাচ্ছেন, একসাথে অমৃত দিচ্ছেন না। তো এটি যখনই সেই সর্বাণু যখন দেখতে পান, তো তিনিও ছলনা করে দেবতার রূপ ধারণ করেন এবং দেবতার রূপ ধারণ করে সেই যে দেবতার যে লাইন ছিল বা যেখানে দেবতারা বসে অমৃত পান করছিলেন সেখানে ছদ্মবেশে ঢুকে যায়। এবং এই যখন সেখানে যখন অমৃত যখন একে একে সব দেবতাকে দিয়ে যখন তার পালা আসে এবং তার হাতে যখন অমৃত যখন পড়েও যায় এবং পান করতে শুরু করে, সেই সময়তে সূর্য এবং চন্দ্র এরা দুজন তাকে চিনতে পারে যে এই হচ্ছে কোনো দেবতা নয়, এ তো হচ্ছে অসুর এবং সর্বাণু। তো সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে তখন সেই সূর্য এবং চন্দ্র সেই মোহিনীকে ওনাকে বলেন, কিন্তু সেই মুহূর্তে মোহিনী থেকে ভগবান বিষ্ণু রূপ ধারণ করে। তখন সবাই জানতো না যে মোহিনী অ্যাকচুয়ালি কে, যে অপূর্ব সুন্দরী কেউ, কিন্তু অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে সেই মোহিনী থেকে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র, শঙ্খচক্র, গদাপদ্ম যে বিশাল রূপ ভগবান বিষ্ণু সেই রূপ ধারণ করেন এবং সুদর্শন চক্র দিয়ে কুচুক করে সর্বাণুর গোলাটাকে ধরটা আলাদা করে দেয় এবং আলাদা করে দিয়ে এবং তার সেই মুন্ডুটি হয় রাহু নামে রাখা হয় এবং তার যে ধরটি সেটি হচ্ছে কেতু। তো কিন্তু অমৃত অলরেডি তখন তো সে তো পান করে নিয়েছে, মানে বলার আগেই অমৃত মুখ দিয়ে শরীরে প্রবেশ করেছে, যার মুন্ডু কেটে দিলেও কিন্তু অলরেডি অমৃত প্রাণ হয়ে গেছে, তাহলে তার মৃত্যু আর হলো না। তো এমন অবস্থা কি হলো, তো যখন এবার এরকম হলো, তো তখন ভগবান বিষ্ণুর সঙ্গে তো আর বলা সম্ভব না, ভগবান বিষ্ণু করে কেটে দিয়েছে। তো সর্বাণু তখন এই রাহু আর কেতু দুজন মিলে চললো মহাদেবের কাছে এবং মহাদেবের কাছে চললো সুপ্রিম কোর্টে বিচার চাইতে, যে আমাদের তো এরকম কেন হলো, চাইতে চলো সুপ্রিম কোর্টে, মহাদেবের কাছে আমরা বিচার চাইতে চাই। তো মহাদেবের কাছে গেল এবং মহাদেবের কাছে মহাদেব বলছেন যে আমাদের এমন অবস্থা হলো কেন, কারণ হ্যাঁ আমরা ছলনা করেছি, আমি ছলনা করেছি মানছি আমি, কিন্তু ভগবান বিষ্ণু ছলনা করেছেন, তিনি দেবতাদের অমৃত দিয়েছেন, অসুরদের অমৃত পান করান, তিনি যখন ছলনা করেছেন তাহলে আমার ছলনা করা তো কোনো খারাপ কাজ হয়নি। তো মহাদেব সুপ্রিম কোর্টের ন্যায় বিচার তখন কি করবে, মহাদেব ভাবলেন সত্যি তো এখন মহাজালায় পড়লাম, তো কি করা যায়। তো মহাদেব তখন কাজ করলেন, তিনি বললেন ঠিক আছে, তুমি যখন এটা করছিলে তখন তোমাকে কে চিনতে পেরেছিল, তো তখন রীতিমতো সর্বাণু অর্থাৎ রাহু এবং কেতু তারা তখন বলছে যে আমাদেরকে সূর্য এবং চন্দ্র এরা আমাদেরকে চিনে ফেলে এবং সেই জন্য ভগবান বিষ্ণু আমাদের গোড়াটা কুচুক করে কেটে দেয়। এটি যখন বলেন তখন মহাদেব একটি বলেন যে আমাদের যারা এখানে ক্লাসেতে জ্যোতিষের স্টুডেন্ট আছেন বা যদি আপনারা পরে যদি আমাদের জ্যোতিষ যদি পড়াশোনা করেন, তো সেখানে আমরা জানতে পারবো এখানে একটি পার্ট আছে, যদি আমরা ছকে দেখি যে ছক ঘুরতে ঘুরতে যখন সূর্য এবং চন্দ্র যদি রাহুর কাছাকাছি এসে যায়, তো তখন সূর্য এবং চন্দ্রের এদের বল একদম লোপ পেয়ে যায়, তো তখনই রাহু এদেরকে গ্রাস করে। তো আমরা যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যেটা দেখি, তো এক প্রকারের এটি কেন হয় সেটি আমরা জ্যোতিষের পাঠে আমরা সেটা জানতে পারবো। তো এই থেকে সৃষ্টি হলো রাহু এবং কেতু। তো আজকে আমাদের যে মেইন টপিক সেটি হচ্ছে এই যে রাহু। তো এই রাহুর আমরা আজকে
জানবো। তো SW, এই SW অর্থাৎ নৈরিত কোণ, এটি আমরা সকলেই জানি পৃথিবী তত্ত্বের জায়গা। এবং গতকাল আমরা পড়েছি এই পৃথিবী তত্ত্বে আমরা পৃথিবী তত্ত্বের কালার কি, পৃথিবী তত্ত্বের কালার হলুদ কালার। তো সেই পরিপ্রেক্ষিতে রাহুর বলতে পারি আমরা প্রিয় কালার। এই রাহুর হচ্ছে আমরা দেখেছি যে পৃথিবী তত্ত্বের অ্যান্টি কে, পৃথিবী তত্ত্বের অ্যান্টি হচ্ছে বায়ু, অর্থাৎ পূর্ব দিকে যে বায়ু তত্ত্ব, এই পৃথিবী তত্ত্বের অ্যান্টি হচ্ছে বায়ু তত্ত্ব। কারণ বায়ু হচ্ছে পৃথিবীকে ধ্বংস করে, যে বায়ু হচ্ছে বিভিন্ন রকম বড় যে আইলা যে বড় বড় ঝড়গুলি হয় তার মাধ্যমে পৃথিবী তত্ত্ব ক্ষতিপ্রাপ্ত হয়। তো সেই জন্য রাহু হচ্ছে পৃথিবী তোমার আপনার হচ্ছে যে বায়ু তত্ত্ব, এই বায়ু তত্ত্বকে একদম সহ্য করতে পারে না। তো এই আমরা এটি লক্ষ্য করব যে যখনই সম্পর্ক যাই হোক কোনো বাড়িতে যদি আমরা দেখি এই SW তে যদি সবুজ কালার বা সবুজ রঙের যদি কিছু বস্তু, সে যাই বস্তু হোক না কেন, যদি আমরা লক্ষ্য করে দেখতে পাই, তো তখনই আমরা বুঝবো যে, তখনই আমরা কি বলবো, সেই বাড়িতে কাকচিল বসার পারবে না, এরকম একটি অবস্থা। তো যখনই নৈরিত কোণে যদি কোনো সবুজ জিনিস বা বায়ু তত্ত্বের যদি কোনো কিছু যায়, তো তখন এরকম আমরা দেখতে পাবো। এরপরে এই নৈরিত কোণে অ্যাকচুয়ালি রাহুর জায়গা। রাহু কি করে? রাহু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালোবাসে। তো এই নৈরিত কোণে যদি আমরা বেডরুম করি, কাদের বেডরুম করবো? নৈরিত কোণে হচ্ছে রাহুর ক্যারেক্টারটা ঠিক এরকম, ও হচ্ছে এই নবগ্রহের মধ্যে আমি সর্বা এরকম একটি ভাব থাকে। তো আমরা যদি কোনো বাড়িতে যদি নৈরিত কোণে বেডরুম থাকে এবং সেই বেডরুমে যে বসবাস করবে, তো সে যেই হোক, তো সে যদি বাড়ির বাচ্চাও হয় এবং বাড়ির বয়স্ক কর্তায় হয়, তো সে তার কর্তৃত্ব ফলাবে যে আমি যা বলবো আমার কথাই এই বাড়ির শেষ কথা। সেটা এই জন্য আমরা বলা হয় নৈরিত কোণে আমরা মাস্টার বেডরুম দিই, যে বাড়ির যারা বয়স্ক ব্যক্তি থাকেন ওনাদের জন্য নৈরিত কোণের বেডরুম বেস্ট। কারণ বাড়ির যদি বয়স্ক ব্যক্তি তিনি যদি স্ট্রং থাকেন বা তিনি যদি দাপট চলে, তো সেই সংসার ঠিকঠাক থাকে। তো সেই জন্য আমরা নৈরিত কোণে বলা হয় যে মাস্টার বেডরুম করার জন্য ভালো। কিন্তু একবার ভাবুন, এই নৈরিত কোণেতে যদি কোনো বাচ্চা চলে আসে, এই 10-12 বছরের যদি কোনো বাচ্চা যদি সেখানে থাকতে থাকে, তো সেই আমরা এমন দেখতে পাবো যে কিছু কিছু বাচ্চা আছে কি, সে যা বলবে সেই বাড়িতে সবাই সেটা মেনে নেয়। যখনই আমরা এরকম দেখবো তখন করবো যে সেই বাচ্চাটি নৈরিত কোণে সেখানে থাকছে বা সেখানে ঘুমাচ্ছে। তো এটি একটি বেডরুমের দিক থেকে গেল। এবার আমরা আসছি সম্পর্কের জায়গা। তো এই নৈরিত কোণে যদি কোনোভাবে বাথরুম চলে আসছে না, তো কি বলবো, সেই বাড়িটা সব দিক দিয়ে পুরো শেষ হয়ে যায়। যে আমরা যদি কোনো বাড়িতে রাস্তা দিয়ে যাচ্ছি, এই নৈরিত কোণে যদি কারো যদি বাথরুম থাকে না, দূর থেকে সেই বাথরুমটাকে আমরা সেই বাড়িটাকে দেখলে আমাদের ভয় লাগবে, একটা গা ছমছমের ব্যাপার এসে যায় সেই বাড়ির মধ্যে। যদি আমরা কিছু যদি পুরোনো বাড়ি দেখতে পাই বা এমনি হয়তো ভালো বাড়ি, নতুন বাড়ি তৈরি করেছে, কিন্তু এই নৈরিত কোণে যদি বাথরুম করে ফেলে, তো তখনই সেখানে সেই বাড়িটি ভয়ঙ্কর আকার ধারণ করে এবং সেখানে বাড়ি থেকে নানা রকম সমস্যা বলতে কি, সেই বাড়ির সঙ্গে সেই বাড়িতে যতগুলি ব্যক্তি আছে, একজনের সঙ্গে আরেকজনের কোনোদিনই সম্পর্ক ভালো থাকবে না, সবার সঙ্গে সবসময় মানে শান্তি থাকবে না। এক কথায় যদি নৈরিত কোণে যদি বাথরুম চলে আসে, সেই বাড়ি থেকে শান্তি নামক জিনিসটি থাকবেই না, শান্তিকে খুঁজে পাওয়া যাবে না, শান্তি পুরো অশান্তি হয়ে যাবে একেবারে। এছাড়াও এই নৈরিত কোণে মেনলি ছেলেদের দিক, আমরা কি বললাম আগে, উত্তর দিকে কি বলছি আমরা, বাড়ির মেয়েদেরকে ইন্ডিকেট করে। কিন্তু এই নৈরিত কোণ মেনলি বাড়ির ছেলেদেরকে ইন্ডিকেট করে। আমরা যত সুসাইড কেস দেখবো মানে ছেলেদের ক্ষেত্রে, সে যে রকমই হোক, যত সুসাইড কেস আমরা যাই দেখি না কেন, তো সেখানে যদি আমরা দেখি, তো সেই বাস্তু যদি আমরা যাই, তো সেখানে আমরা দেখতে পাবো যে নৈরিত কোণে বাথরুম বা অথবা জলের ট্যাঙ্ক, বাথরুম অথবা কোনো সবুজ জাতীয় জিনিস, এইগুলি আমরা সেখানে লক্ষ্য করবো। সবুজ জিনিসটি যদি নাও হয়, বাথরুম থাকবেই অথবা জলের জায়গা, নোংরা জিনিস, নোংরা কিছু থাকবেই, এটি আমরা লক্ষ্য করব। যে কোনো বাড়ি যদি ছেলে যদি সুসাইড করে, তো এই যা সুসাইড কেস ছেলেদের ক্ষেত্রে দেখবো আমরা, সেটি নৈরিত কোণ থেকেই আসে।
আর এই নৈরিত কোণে যদি এবার দরজাতে আসি, এই নৈরিত কোণে যদি কারো কোনো বাড়ি যদি দরজা হয়, প্রধান দরজা, তাহলে সেই বাড়িতে নানা রকম উপদ্রব বা ভয়ঙ্কর কিছু, যে এগুলো যেমন ধরুন বা খেলা মনে হচ্ছে আমার বাড়িতে কেউ হাঁটছে, এ করছে, যে এই যে ভয়ঙ্কর সিচুয়েশন গুলো তৈরি হয়, তো সেইগুলি আমরা লক্ষ্য করব যে বাড়ির মধ্যে ভয় পায়। অনেকেই আছে দেখবেন সন্ধ্যের পরে ভয় পায়, বা দিনের বেলা তো অনেকে ভয় পায় বাড়িতে থাকতে থাকতে, বা অনেক রকম নানা রকম আওয়াজ পায়। এইগুলি আমরা লক্ষ্য করব। যখনই আমরা নৈরিত কোণের দরজা, প্রধান দরজা পাবো, তখনই আমরা এইগুলি লক্ষ্য করব। এই হচ্ছে রাহুর বিশেষ বৈশিষ্ট্য। তো এবার বলুন, এবার আপনারা বলুন, এবার আপনাদের সমস্যা থেকে আরম্ভ করে আপনাদের কিছু প্রশ্ন আছে, সেইগুলি এবার করুন। চন্দ্রে যাই, রহস্য তার ভগবান হলো পঞ্চতত্ত্ব, ওইটা আর একবার বলুন। ক্ষিতি অস্তেজ মরুদ বোম, ওইটা ভগবান থেকে কি কি বলছিলেন? ভয়ে কি? হ্যাঁ, ভয়ে 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 ভূমি, ভূমি অর্থাৎ পৃথিবী। আমার সিরিয়াল মনে রাখার দরকার নেই, আমার গ্রহ সিরিয়াল মনে থাকলে ঠিক আছে? হ্যাঁ, ভয়ে ভূমি, ভূমি ভূমি অর্থাৎ মাটি, পৃথিবী তত্ত্ব। আচ্ছা, গয়ে অর্থাৎ গগন অর্থাৎ আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব। হ্যাঁ, বয়ে বায়ু তত্ত্ব, বয়ে বায়ু তত্ত্ব হয়েছে। হ্যাঁ, বয়ে আকার, আকারে হচ্ছে আয় হচ্ছে আগুন অর্থাৎ অগ্নিতত্ত্ব। এবং দন্তেন, দন্তেন হচ্ছে নীর, নীর অর্থাৎ জল তত্ত্ব। ক্লিয়ার? থাকলে সুবিধা হয়। ক্লিয়ার। হ্যাঁ, আর অন্য কেউ বলুন। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি যে বললেন যে উত্তর দিকটা হচ্ছে কিছু অসুবিধা থাকলে মেয়েদের যে প্রবলেম হয় সেই বাড়ি, সেটা একটু কি বললেন? হ্যাঁ, উত্তর দিক থেকে আমাদের মেয়েদের আমরা বিভিন্ন রকমের সমস্যাগুলি আমরা লক্ষ্য করব। সে মেয়েদের শারীরিক দিক হোক, মানসিক দিক হোক, সেইগুলি আমরা যদি কারো বাড়ি যদি উত্তর দিকে যদি সমস্যা থাকে, তো উত্তর দিকে ধরুন, উত্তর দিকে আমরা কি করেছি, উত্তর দিকে আমরা জল তত্ত্ব পড়েছি, এবং এই জল তত্ত্বের জায়গাতে যদি কোনো খারাপ জিনিস কিছু যদি সেগুলো যদি চলে আসে, এই জল তত্ত্বের জায়গাতে আমরা ধরুন কারো যদি বাথরুম চলে আসে, এই জল তত্ত্বের, এই জল তত্ত্ব এটি একটা ভালো বিষয় বলেছেন। উত্তর দিকে বাথরুম, মানে উত্তর দিকে বাথরুম আমরা কোন বাড়ির ক্ষেত্রে লক্ষ্য করব? এই উত্তর দিকে বাথরুম এমনি সাধারণ করলেও পাওয়া যায় না। উত্তর দিকে বাথরুম আমরা তখনই দেখবো কোনো বাড়িতে যদি ভ্রমণ হত্যা, আমরা তখনকার দিনে আমরা লক্ষ্য করবো যে যে কোনো বাস্তুতে প্রপার 0 ডিগ্রিতে যদি বাথরুম পায় না, তো সেই বাথরুমে আমরা কোথাও না কোথাও কি দেখবো সেই বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে, মানে কন্যা ভ্রূণ হত্যা হয়েছে। তখন এটি আমরা দেখতে পাবো, এই কন্যা ভ্রূণ হত্যা হয়েছে, বা মেয়েদের হয়তো মেয়েদের সুসাইড কেস থেকে ধরুন, বা এই মেয়েদের পালিয়ে যাওয়া বাড়ি থেকে। তো যখনই উত্তর দিকে বাথরুম থাকে, তো তখন আমরা এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা নয়, কিন্তু এই যে মেয়েদের সুসাইড থেকে বা এই ভ্রূণ হত্যা থেকে, এইগুলি আমরা উত্তর দিকে যদি বাথরুম থাকে তো সেখান থেকে পাই। এবং উত্তর দিকে যদি রান্নাঘর থাকে, তো এই উত্তর দিকে যদি রান্নাঘর থেকে, সেখান থেকে আমাদের তো ওখানেও একটা ডাইজেস্টের সমস্যা চলে আসছে, কারণ ওখানে জল তত্ত্বের জায়গা, সেখানে আমরা কি করছি, সেখানে আমরা অগ্নি জ্বালাচ্ছি, তো সেখানে একটি ওখানে ডাইজেস্টিভ অর্থাৎ পেটের সমস্যা একটা চলে আসে। এছাড়া মেনলি যে আমাদের যে বোন বা পিসি, এদের যে সমস্যাগুলি শারীরিক বলুন মানসিক বলুন, সেটি মেনলি উত্তর দিকে যদি কোনো সমস্যা আসে, তো সেখান থেকে ওইগুলি আসে। সেই নক্ষত্রের পাওয়ার সব থেকে বেশি, আর সেই নক্ষত্র বুঝতে পেরেছেন? নক্ষত্র হবে, সেই গ্রহের পাওয়ারও হ্যাঁ, বুঝতে পারলাম। বিশেষ। আচ্ছা, আর কেউ? আর একটা প্রশ্ন হচ্ছে যে ঠাকুর ঘর কোথায় রাখলে ভালো হয়? আর তার সাথেই আর একটা হচ্ছে যে ধরুন একই ঠাকুরের স্থানে আমার একই প্রতিমা দুটো আছে, তো সেইটা কি কোনো সমস্যার কারণ? সেটা একটু বলুন। আচ্ছা, তো প্রথমে আপনার বিষয় যেটি ঠাকুর ঘরে আমরা কোথায় করব, তো আমরা এমনি যে একটা নর্মালি শুনে থাকি যে ঈশান কোণ আমাদের ঠাকুরের স্থান বা ঠাকুরের জায়গা,
তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ঈশান কোণে ঠাকুর করতেই পারি। হ্যাঁ, অবশ্যই সেখানে আমিও বলবো ঈশান কোণে আমরা ঠাকুর ঘর রাখতে পারি, কিন্তু এখন বর্তমান দিনে ঈশান কোণের ঠাকুর ঘর মানে ঈশান কোণটি বলছে ধর্মের জায়গা। তো ঈশান কোণে কারো কোনো বাড়ির যদি ঠাকুর ঘর রাখা হয়, তো ঠাকুরের কাছ থেকে সেখান থেকে আমরা কিছু চাইলে পাবো না, কারণ ঈশান কোণটি কি হচ্ছে মোক্ষের জায়গা। যদি যারা ধ্যান করেন বা সাধনা করেন তাদের জন্য ঈশান কোণে ঠাকুর ঘর বেস্ট, এবং 100% বেস্ট। কিন্তু আরেকটি দিক থেকে দেখতে গেলে এই এখন আমাদের বাঙালিদের মধ্যে এটি একটি খুব প্রবণতা আছে যে ঠাকুর ঘর মানে সেখানে আমরা লাল একদম মাস্ট, লাল চেরি থেকে আরম্ভ করে লাল সালু, লাল রং, লাল লাল, মানে একদম ঠাকুর ঘর মানে সেখানে লাল ছাড়া অন্য কিছু থাকবেই না। এটি আমাদের একটি সব থেকে বড় বিষয়। কারণ আমরা কি দেখেছি যে উত্তর দিক থেকে ঈশান কোণ পর্যন্ত পুরোটাই জলতত্ত্বের জায়গা। এই জলতত্ত্বের জায়গাতে যখনই মানে ঈশান কোণটা হচ্ছে কি অ্যাকচুয়ালি, আজকে তত্ত্বটা একটু ক্লিয়ার করে দিই। আমরা প্রপার বায়ুকোণ দেখেছি, বায়ুকোণ হচ্ছে আকাশ তত্ত্ব শেষ হচ্ছে, এবং বলছে বায়ুকোণে প্রপার আকাশ তত্ত্ব বায়ুকোণটাতে ওখানে বলছে বড় বড় পাহাড়, মানে বরফের যে বরফ, সেই বরফের পিণ্ড প্রপার বায়ুকোণেতে আছে। এবারে বায়ুকোণ থেকে ধীরে ধীরে নেটওয়ার্কটা সমস্যা আছে, সে ল্যাপটপে বেটার বুঝতে পারতেন। মোটামুটি এই বায়ুকোণ থেকে সেখান থেকে এবার জলটি গলছে, মানে বরফটি গলতে বলতে সেটি জলে রূপান্তরিত হচ্ছে, এবং এই জল হতে 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 প্রপার উত্তরে সেটি গভীর সমুদ্র সৃষ্টি হচ্ছে। এবার তাহলে প্রথমে আমরা বায়ুকোণ থেকে সেখান থেকে বরফ হয়ে আছে, সেই বরফ থেকে যখনই আমরা NNW তে এলাম, সেই NNW তে আস্তে আস্তে এবার জলটা সেখান থেকে এবার প্রসারিত হতে হতে প্রপার যখন উত্তরে আসলো, উত্তরে সেখানে অতল সমুদ্র, সেখানে আমরা যেটা প্রপার বলছি প্রপার একদম উত্তরে অথই সমুদ্র। সেই সমুদ্র থেকে তারপরে আমরা যখন এনে নিয়ে আসছি, সেই এনে নিতে আস্তে আস্তে এবার জলের লেয়ারটা কমে যাচ্ছে, কমে অনেকটা তখন পার এসে যাচ্ছে, এবং যখন প্রপার আমরা ঈশান কোণে গেলাম সেখানে জল থেকে এবার আমরা ভূমি পেয়ে গেছি পায়ের তোলাতে, আর আমরা ডুবছি না। এবার জল কমে একদম জল কমে গেছে, ঈশান কোণে গিয়ে জল কমে যাচ্ছে। তারপরে শুরু হচ্ছে আপনার ইএনই জায়গাটা হচ্ছে বলছে আনন্দের জায়গা। বাসুদাস মনে হচ্ছে ইএনই জায়গাটা প্রপার আনন্দের জায়গা। কেন সৃষ্টি হচ্ছে যে এই জল কমে এবার হচ্ছে হালকা মাটি হালকা জল, তো সেই পরিপ্রেক্ষিতে বায়ুতত্ত্ব। এবার এই যখনই জল একদম কমে গেছে, আস্তে আস্তে এবার কচি ঘাস রূপান্তরিত হচ্ছে। ইএনইতে আস্তে আস্তে ঘাসের সৃষ্টি হচ্ছে। এবার ঘাস থেকে ইএনইর পরে যখন ইস্টে আসলো, তো রীতিমতো সেই ঘাস থেকে এবার বড় বড় বিশাল আকৃতির গাছে রূপান্তরিত হলো প্রপার ইস্টে। এবার প্রপার গাছ হয়ে গেছে বড় বড় ইস্টেতে। এবার ইস্টের পরে আসছে আমরা ইএসি তে এসে সেই গাছপালাগুলো শুকনো হয়ে গেল, মানে ইস্টে দেখলাম আমরা বিশাল আকৃতির বড় বড় গাছ হয়ে গেল। এবার ইএসি তে গিয়ে গাছগুলি আস্তে আস্তে শুকনো হয়ে গেল একদম, এবার পুরো শুকনো হয়ে কাঠে রূপান্তরিত হলো। এবং এসি অর্থাৎ অগ্নিকোণে গিয়ে সেই কাঠগুলি এবার জ্বলতে শুরু করলো, আগুন ওই যে শুকনো কাঠে ঘষা লেগে আগুনের সৃষ্টি হলো। অগ্নিকোণে এবার সেই যে কাঠগুলি সেগুলি একদম ফুল স্পিডে, একদম যত মানে প্রথমে আগুন ধরলে কি হয়, আগুন একদম যত জোরে পারে হা করে উঠে চলে যায়, আগুনের যে স্পিড সেটি প্রচুর স্পিডে থাকে। তখন অগ্নিকোণে একদম হাই পাওয়ারে জ্বলছে আগুনটা। তারপরে আবার দেখতে পাচ্ছি এবার এসএসসি তো এসএসসি অর্থাৎ যে দক্ষিণ অগ্নি, এই দক্ষিণ অগ্নিতে গিয়ে ওখানে গিয়ে এবার আগুনের লেয়ারটা একটু কমে গেছে, মানে বায়ুদল সেই যে স্পিডে চলছিল সেখান থেকে ইএসসি তে গিয়ে ওখানে গিয়ে লেয়ারটা অনেকটাই কমে গেছে। তো এবার তারপরে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিকটা বলা হচ্ছে খুব শান্তির জায়গা, মানে বাড়ির মধ্যে যদি আপনি সব দিকে বলতে গেলে যদি ঘুমানোর জায়গা বলতে পারেন, তো একদম আপনার 180 ডিগ্রি, একদম প্রপার 180 ডিগ্রিতে যদি আপনার শোয়ার জায়গা বা বেড বা খাটিয়া যাই হোক সেটা যদি রাখা থাকে, তো মানে আপনি যদি সেখানে 1 ঘন্টাও ঘুমান সারা রাত না ঘুমিয়ে, তো
তো ঠিক আছে, আমার সারা রাতের ঘুম হয়ে গেছে, এরকম একটি ফিল আছে দক্ষিণ দিকে। কারণ সেখানে কি এবার আগুন নিভে গেছে, আগুন নিভে গিয়ে এবার একটা ঠান্ডা ওয়েদারের সৃষ্টি হচ্ছে। তো আগুনটা নিভে গেল, এবার তারপরে আমরা আসছি যে দক্ষিণ নদীতে বলা হচ্ছে এবার ধরুন আগুনটা একদম কমে গিয়ে নিভে গেল। এবার কি হচ্ছে পুরো এবার ছাই, এবার ছাই মানে কি একটু প্রপার চোখের সামনে ছাই আর ছাই, তো সেটা পুরোটাই কি ওয়েস্ট। সেই ছাইটা এবার ওই জন্য বলা হচ্ছে দক্ষিণ নদীর জায়গাটা ওইটা হচ্ছে ডাস্টবিন জোন। তো আমাদের বাড়ির আমরা ওই জায়গাতে দক্ষিণ নদীতে আমরা দেখবো ওখানে যদি আমরা যাই কিছু রাখি না কেন, সেটা আমাদের যত গুরুত্বপূর্ণ জিনিস হোক না কেন ওখানে আমরা ক্ষয় পাবে। আমরা ওখানে যদি এখন যদি দেখতে পান, যদি বুঝতে চান যে আপনি কেউ একটা বলছিলেন যে কি করে বুঝবো আমার অগ্নিকোণটা কোথায়, তো হ্যাঁ বলুন। রাশিতে ফলাফল মানে দক্ষিণ দিকের ব্যাপারটা কি বুঝতে পারছি না। আচ্ছা, দক্ষিণের দিকটাতে ওখানে কি হলো, আমরা কি দেখলাম অগ্নিকোণে একদম আগুন ফুল স্পিডে জ্বলছে। তারপরে যেখানে আমরা দক্ষিণ অগ্নিটা দেখতে পাচ্ছি ওখানে গিয়ে আগুনটা কমে গেছে, অনেকটাই কমে গেল। এবং দক্ষিণে গিয়ে সেটি মানে একদম কমে গেছে, হালকা, মানে আমরা যেটা ঘুমানোর জন্য বলুন সেখানে আমরা যেটা জ্বালিয়ে রাখি, তো সেরকম একটি আগুন জ্বলছে এবং সেখানে হালকা হালকা বাতাসও দিচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে দক্ষিণ দিকটা প্রপার শান্তির জায়গা। মানে ঘুমানোর জন্য বলুন, বা অ্যাকচুয়ালি দক্ষিণ দিকে যদি কারো বেডরুম থাকা হয় না, তো তার ঘুম খুব সুন্দর হয়, মানে একদম শান্তির ঘুম যাকে বলা হয়, সেটি হচ্ছে দক্ষিণ দিকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তো এরপর আমরা আসছি দক্ষিণ নদী। এবার ধরুন এবার আগুনটা নেমে গেল দক্ষিণে গিয়ে, এই দক্ষিণ নদীতে গিয়ে এবার আগুন নিভে গিয়ে পুরোটাই ছাই আর ছাই। এই এতখানি ঘুরে ঘুরে আসলো, শেষে এবার ছাই আর ছাই। তো বাস্তুর মধ্যে আমরা যদি এক্ষুনি যদি প্র্যাকটিক্যাল দেখতে চান, তাহলে মোটামুটি একটা আন্দাজ করে যে দক্ষিণ দিক থেকে একটু ছেড়ে গিয়েই দেখুন ওই জায়গাটা এমন কিছু একটা আছে এই দক্ষিণ ওই জায়গাতে, যেটি আপনার বাড়ির সেটি একটা ওয়েস্ট জায়গা, মানে যেটি আছে দেখুন অনেকদিন ব্যবহার হয়নি। এটি দেখলে আমরা বুঝতে পারবেন যে যেখানেই থাকুন না কেন আমাদের বাড়িতে যদি সেখান থেকে দেখেন যে কিছু একটা দেখুন সেটা বহুদিন ধরে আপনার হয়তো প্রয়োজনীয় হতে পারে বা অপ্রয়োজনীয় হতে পারে, সেটি ওই জায়গাটাতে থাকবে। আছে। আর যদি কারো যদি ফাঁকা থাকে সেটি আলাদা ব্যাপার, কিন্তু মোটামুটি কারো যদি কিছু থাকে তাহলে সেটা ব্যবহার হবেই না, এটি একটি ব্যাপার। এরপর আসছি আমরা নৈরিতকোণে বললাম মোটামুটি। এবার এই ছাই থেকে এবার মাটিতে রূপান্তরিত হলো, তখন সেটা নৈরিতকোণ। এবার নৈরিতকোণটা বলা হচ্ছে পৃথিবী তত্ত্ব, মাটির জায়গা। তো এই ছাইটি আস্তে আস্তে মাটিতে রূপান্তরিত হলো। এবার এই মাটি থেকে এবার আমরা আসলাম যে পশ্চিম নৈরিত। এই পশ্চিম নৈরিত অর্থাৎ WSW, এই জায়গাটা বলা হচ্ছে এবার মাটিটা খুব উর্বর মাটি জায়গা একদম। সেই মাটিটা থেকে এবার মাটি আর আকাশ এইটির সঙ্গে এবার সংস্পর্শ আসছে, ওই জন্য বলা হচ্ছে এই WSWটা খুব জ্ঞানের জায়গা। মানে আমাদের যদি কোনো বাচ্চাদের বলুন বা বড়রাই বলুন, যদি বাস্তুতে যদি বিচার করে যদি এই জায়গাটা যদি একবার চুজ করে দিতে পারেন যে এটা কোথায় আছে, তো পড়াশোনা সেটা বাসে যাই যদি হোক, তার যতই অমনোযোগী হোক না কেন, এই WSW যদি কারো যদি পড়াশোনার জায়গা বা পড়ার টেবিল বা পড়া সম্বন্ধীয় তার বইপত্র যদি রাখা হয় না কেন, আস্তে আস্তে হঠাৎ করে দেখবেন যে তার পড়াশোনার মধ্যে আমূল পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাবো যে একটা খারাপ ছেলে, মানে খুব খারাপ, মানে স্কুলের বলতে গেলে একদম খুবই খারাপ ছেলে, হঠাৎ করে কি এমন হলো তার মধ্যে পরিবর্তন, একদম স্কুলের টপের কাছাকাছি চলে গেছে। একদম টপ যে 10 জন, যে 10 জন র্যাঙ্ক করে, সেই টপ 10 জনের মধ্যে সেখানে গিয়ে পৌঁছে গেছে। এরকম যখনই আমরা দেখবো তখনই সেগুলি আমরা দেখতে পাই। তো তাদের যে পড়াশোনার জায়গা বা পড়াশোনা সম্বন্ধীয় কিছু, সেগুলি আমরা WSW তে লক্ষ্য করবো, মানে সেখানে আমরা ওখানে স্টাডি করছে বা স্টাডির জায়গাটা, সেই পরিপ্রেক্ষিতে তখনই আমরা এই পড়াশোনা বা জ্ঞানের জায়গাটা WSW দিয়ে থাকে। তারপরে আসছি আমরা ওয়েস্ট। এবার মাটি থেকে এবার আস্তে আস্তে আকাশ তত্ত্বের সৃষ্টি হচ্ছে। আকাশ
এই আকাশ তত্ত্ব সৃষ্টি, এবার আকাশ তত্ত্ব, এবার প্রপার পশ্চিম দিকটা বলা হচ্ছে প্রপার যে ফাঁকা জায়গা বা সে আকাশ বা মেটাল, সেই আকাশ তত্ত্বের যা প্রপার জায়গা হচ্ছে। এবার এই মোটামুটি কি আমরা যে আকাশটা দেখি নীল আকাশ, খুব দেখতে খুব সুন্দর লাগে। তো এরপরে আসছি আমরা যখন WNW যখন যাচ্ছি, ওইটিকে বলা হচ্ছে ডিপ্রেশন জোন। কেন ডিপ্রেশন জোন বলা হচ্ছে? কারণ WW কেন, আকাশটা ঠিক আছে, এমনি আকাশ দেখছি, আকাশে চাঁদ তারা ইত্যাদি দেখতে পাচ্ছি, খুব ভালো। ওই জায়গাটা কি বলা হচ্ছে পুরো ফাঁকা আর ফাঁকা, মানে কোনো কিছুই যেন আমরা দেখতে পাচ্ছি না, এরকম একটি জায়গা, সেটি হচ্ছে WNW। মানে আমরা আকাশ মহাকাশ যেটা বলবো, এবার কল্পনা করুন যে এমনি যদি কেউ যদি বাড়ির উঠান বা ছাদ, এখানে যদি শুয়ে যদি আকাশের দিকে তাকাতে থাকুন, একবার যদি কল্পনা করতে থাকুন যে এই যে আকাশ, তার উপরে কি আছে, তার উপরে কি আছে, এই যে কল্পনা করতে 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 আসতে কি আমাদের মধ্যে ডিপ্রেশন একটা চলে আসে। তো এই জায়গাটি বলে হচ্ছে ডিপ্রেশনের জায়গা। হ্যাঁ, কি বললেন? শোনা যাচ্ছে না, একটু আরেকবার বলবেন? WNW মানে? আচ্ছা আচ্ছা, WNW-টা এটি হচ্ছে বলা হচ্ছে পশ্চিম বায়ু। এই পশ্চিম বায়ু এই জায়গাটি বলা হচ্ছে ডিপ্রেশন জোন। ঠিক আছে, ডিপ্রেশন জোন বলতে কি, মানে ভালো চিন্তা ভাবনা আসবে না, খারাপ চিন্তা ভাবনার জায়গা। ঠিক আছে, তো এখানে যদি মানে বেশিক্ষণ যদি থাকা হয় বা এই WNW এই জায়গাতে, মানে পশ্চিম বায়ু এই জায়গাটিতে যদি কারো বেডরুম থাকে, তো আস্তে আস্তে সে কি মানসিক একটা রোগীর মতো এসে যায়। মানে আস্তে আস্তে তার মধ্যে আমরা নানান রকম লক্ষ্য করবো যে সে মানুষ সবার সঙ্গে মিশছে না, বা মানে এরকম একটি ভাব চলে আসে। মানে যাই হোক না কেন, এখানটাতে যদি আমরা কাউকে যদি রেখে দেওয়া হয় না, তো তখনকার দিনে বলা হচ্ছে যে রাজার ভবন, সেই রাজার ভবনে এদিকে যত যারা খারাপ কাজ করতো বা কোনো দোষী সাব্যস্ত হতো, তাদেরকে এই কোপ ভবনে রাখা হতো, যে সেখান থেকে কি তারা একটা এই জায়গাটা ফিরে আসে। বা এই এই কোপ ভবনেতে, এখানেতে রাজা রাজা তার যে চিন্তা ভাবনা, সেই রাজার চিন্তা ভাবনা ঠিক করার জন্য ওই কোপ ভবনে গিয়ে বসে থাকতেন। মানে এখানে কি হয়, এই আপনার WNW এই জায়গাটিতে যদি কোনো ভালো ব্যক্তি যায়, সে খারাপ হয়ে যায়, এবং কোনো খারাপ ব্যক্তি গিয়ে সে গিয়ে আবার ভালো হয়ে ফিরে চলে আসে। এই জায়গাটা এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর যদি সেখানে রান্নাঘর থাকে, রান্নাঘর থাকে, এই একই অসুবিধা। হ্যাঁ, যদি রান্নাঘর হয়ে থাকে, তো যে রান্না করছে তো রীতিমতো সে ডিপ্রেশনে আস্তে আস্তে পড়তে থাকবে, এবং সেই যে রান্নাগুলি তৈরি হবে, সেই রান্নাগুলো খাওয়াতেও একটু সমস্যা হবে। তো আরেকটি জায়গা যেটি বললাম যে নদীর কোণে আগের জায়গা, দক্ষিণ নদী, যেটি বললাম যে আপনার ডাস্টবিন জোন। তো এই ডাস্টবিন জোনে যদি কারো যদি রান্নাঘর হয়ে থাকে, তো সেই খাবারটাও মানে কি বলবো ওয়েস্ট হয়, মানে আমরা কি বলবো নষ্ট, যদি কিছুদিন রাখা হয় বা ফ্রিজে যদি রাখা হয়, সেই খাবার দেখবেন নষ্ট হচ্ছে। যদি এই ডাস্টবিন জোনে কারো যদি ফ্রিজ থাকে, তো সেই ফ্রিজের খাবার খুব বেশি দিন ভালো থাকে না, এরকম একটি ব্যাপার। তো এই বাস্তুতে এরকম আমরা দেখলাম যে একদম বরফ থেকে জল হলো, জল থেকে আস্তে আস্তে গাছের জন্ম হলো, গাছ শুকনো হয়ে জ্বললো, জ্বলে ছাই সৃষ্টি হলো, ছাই থেকে মাটির সৃষ্টি হলো, দিয়ে গিয়ে আবার কোথাও না কোথাও সেই আকাশেই আবার ফিরে গেল। এইভাবেই সাইকেলিং হচ্ছে আমাদের প্রতিনিয়ত, এবং এই রিসাইকেলের মধ্যে আমাদের প্রকৃতি, এবং সেই প্রকৃতির মধ্যে আমরা মানুষ। মানে কি রাখা উচিত কোন জায়গায়? WWN পশ্চিমা বায়ু। পশ্চিম বাংলা, হ্যাঁ। এবার এই যে আমরা বলছিলাম যে এখন আমরা বাথরুমকে আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে এনেছি, তো আমরা এই বাথরুমটা হচ্ছে বাথরুমের মধ্যে তিনটে জায়গায় রাখতে পারি। একটি হচ্ছে প্রথমে আমরা বললাম যে আপনার পূর্ব অগ্নি, যেখানে গাছগুলি পুরো শুকনো হয়ে গেছে, ওখানে আরেকটি বলে দিই, ওই জায়গাটি হচ্ছে খুব ডেঞ্জার জায়গা। ওই জায়গাটিতে যদি কারো যদি
বাস হয় বা কেউ যদি থাকে, তো তার মধ্যে একটা শুষ্ক চিন্তা ভাবনা চলে আসে, মানে সেই রুখ ব্যাপারে এরকম একটা ভাব চলে আসে সবসময় না। তো তার মধ্যে সেই বিরক্তিকর একটা ভাব চলে আসে, ভালোভাবে সবার সঙ্গে মেশে না, এরকম একটি ভাব চলে আসে। তো আমরা যদি বাথরুম করতে পারি, বাস্তুর ক্ষেত্রে 3টে জায়গা নিচ্ছে, বাথরুম বা আপনার বেসিন বলুন, যে জায়গাগুলো নোংরা জায়গা, তো সেই পরিপ্রেক্ষিতে আপনার ওই আপনার দক্ষিণ অগ্নি ওই জায়গায় একটি, তারপরে আসছে আপনার দক্ষিণ নৈরিত যেটি, ওটি একটি জায়গা, আর একটা যেটি বললাম আপনার পশ্চিম বায়ু। এই 3টে জায়গা বলছে এই জায়গাগুলোতে বাথরুম করার জন্য বেস্ট। ক্লিয়ার? পড়াশোনাটা কোথায় করতে বললেন? পড়াশোনার ঘরটা কোথায় হবে? পড়াশোনার জায়গাটা হচ্ছে নৈরিত কোণের পরে WSW। এটি আরেকটা ভালো কথা। আবর্জনাটা কোথায় থাকছে? আবর্জনা তো ওইখানে। না না না, আবর্জনাটা বললাম তার আগে, মানে দক্ষিণ দিক আর নৈরিত কোণ এই দুটির মিডিলটা, ওটি হচ্ছে আবর্জনা জায়গা, ডাস্টবিন জোন। আচ্ছা, আর পড়াশোনার জায়গাটা হচ্ছে নৈরিত আর পশ্চিম, ওটা মিডিলটা। ও আচ্ছা, ঠিক ওর বিপরীত। হ্যাঁ, উল্টোটা, মানে পাশেরটা। ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, আরেকটি ভালো জিনিস, কারণ যদি নৈরিত থেকে বাথরুম থাকে, আমরা সেই বাইরে লক্ষ্য করব অত্যাধিক মাকড়সার ঝুল বা মাকড়সার ফাঁদ, এটি খুব লক্ষ্য করা যায়। বা আপনার পাতে যদি কারো যদি চুল পড়ে, এমন এমন কিছু কিছু ব্যক্তি আছে যার প্রতিদিন ভাতের মানে ভাত, সে কোথাও না কোথাও থেকে চুল পাবেই পাবে, সে ছোটই হোক বা বড় হোক। তো তখনই সেখানে আমরা বুঝতে পারবো যে তার নৈরিত কোণে কোনো সমস্যা হচ্ছে। আমার একটা কথা আছে, হ্যাঁ বলুন। যে আমাদের নৈরিত মোটামুটি আমাদের মেন দরজা। তো এই যেটা বললেন মাকড়সার জাল হওয়া, খাবারের ঝুল পড়া, এগুলো প্রচন্ড ভাবে আমাদের হয়, মানে এটা কি এর সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাপারটা? আচ্ছা, বুঝতে পারছি। আপনার প্রধান দরজা আছে বলছেন? হ্যাঁ, প্রধান দরজা। আচ্ছা, আপনার বাড়িতে মানে কি কোনো মানে মানে ভয় পায়, মানে ভৌতিক ঘটনা কিছু কি হয়, যে মনে হচ্ছে যেন কিছু একটা আওয়াজ হচ্ছে বা কেউ একটা হেঁটে যাচ্ছে, এরকম কিছু কি মনে হয়? না, আমরা কিছু সেইভাবে ফিল করতে পারি না, কিন্তু আমার বাচ্চা আছে, কিছুদিন আগে মানে ও একটু ভয় পাচ্ছিল। এবার সেটা বাচ্চা বলে তার এটা আর কি অতটা পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু ও ভয় কিছু একটা পাচ্ছিল। কারণ এটি হয় যদি আপনার, আপনি কি বাস্তু মানে দেখিয়েছেন বা বাস্তু বিচার করেছেন? হ্যাঁ, বাস্তবিকটা করে দিচ্ছিল। মানে আন্দাজে একটা মানে করেছেন, তাই তো? না না, বাস্তু বিচার করি না আর কি, ওইটা নৈরিত কোণ, ওটা মানে যে সদর দরজাটা আছে সেটা আর কি আমরা করেছিলাম, বিচারে আর কি পেয়েছি কি অংশে করছে। আচ্ছা, তো বাস্তুর ক্ষেত্রে 3টে জায়গায় কোনো রেমেডি হয় না। যেমন আপনার ধরুন ঈশান কোণ, অগ্নিকোণ, নৈরিত কোণ, অনেক কিছু, মানে এই 3টি জায়গা বাস্তুতে মোটামুটি যে 16টি জায়গা, 16টি জায়গার মধ্যে এই 3টি জায়গার কোনো রেমেডি হয় না, মানে প্রতিকার। এর প্রতিকার একমাত্র যদি যদি কিছু খারাপ হয়ে থাকে তো সেটিকে ভাঙতে হবে। আমার পেট ভাড়া ছিল। WNW তে যে বাড়ি হবে তাতে বসবাস করা চলবে, থাকা সবার ঘর? WNW WNW মানে আমরা যেটা বললাম ডিপ্রেশন জোন। হ্যাঁ, ওইটাই থাকার যাবে। WNW তে আপনি কি মানে কি মনে হচ্ছে আপনার, কি মানে খারাপ চিন্তা ভাবনা আছে বা মানে কি বলবো, সবসময় মানে একটা ডিপ্রেশনের মধ্যে থাকেন? না, ওই ঘরটা তৈরি করা আছে, কেউ শয়নি ঘুমায়নি, পড়ে আছে ঘরটা। আচ্ছা, তো হ্যাঁ ওই জায়গাতে আমরা যারা আত্মীয় আছে গেস্টের জন্য ওইটা গেস্ট রুম রাখতে পারি। আচ্ছা, ওই জায়গাটা কি ডাইনিং টেবিল রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ওই জায়গাটাতে কি ডাইনিং টেবিল রাখতে পারি? একদম নয়, মানে
ওই জায়গাটি আমরা বলছি কি ডিপ্রেশনের জায়গা। হ্যাঁ, তো হ্যাঁ। আমরা খাবার কি করি, আমরা খাবারটা কিসের জন্য খাই, আমাদের শরীরে এনার্জির জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা সেই খাবার মতো যদি আমরা ডিপ্রেশনে চলে যাই, তাহলে সেটা শরীরে গেইন করবে না খারাপ করবে? খারাপ। হ্যাঁ, একদম। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ডাইনিং এর জন্য সব থেকে বেস্ট জায়গা হচ্ছে প্রপার পশ্চিম আর প্রপার উত্তর। হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। ওই যে নমস্কার। আমরা যে আপনি ডিপ্রেশনের জায়গা বলছেন, ওইখানে আমাদের ঈশান কোণ আছে। মানে ওখানে গাড়ি রাখা থাকতো, বাইক ওখান থেকে সরাতে বলেছে, সরিয়ে নিয়েছি। এবারে এখন তো আপাতত ফাঁকা আছে, ওই জন্য আমরা তো মঙ্গল স্যারকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের বাস্তু গণনা করেছি, আমরা বাস্তু গণনা করেছি, ওখানে তো বললো হ্যাঁ তাহলে ওখানে রাখতে পারো। আমাদের একটু কাজ ওই ওখানে ডিপ্রেশনের জায়গাতে হ্যালো, প্রথম বলুন। আপনার কথা আটকাচ্ছে, একটু বলুন আরেকবার। বলছি আরেকবার কথা বলুন। ডিপ্রেশন জেনে ঈশান কোণ আসবে কেন? হ্যাঁ, হ্যাঁ, ওর আমিও সেটাই। পাশেই আমাদের তো ঈশান কোণটা ওর পাশেই আছে, কিন্তু ওখানে আমাদের মানে বাস্তু গণনা করে দেখে গিয়েছিল, আপনিও এসেছিলেন নির্মল বেড়া বলে আছে পুরীতে। আর ওখান থেকে সব সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু বললাম যে ডাইনিং টেবিলটা কি ওখানে পাতা যাবে, আমরা ওখানে হচ্ছে মানে ম্যাপ আনতে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ ডাইনিং টেবিলটা রাখলে রাখতে পারো ওখানে। ডাইনিং টেবিলটা ওখানে বলা হয়েছে না, আপনার পশ্চিমে, ওখানে পুরো পশ্চিম পড়ছে। ঈশানটা তো পূর্ব দিকে চলে গেছে। আপনার কথাটা আটকে যাচ্ছে, বুঝতে পারছি না, আপনি যেটা বলছেন একটু বলবেন ওটা। কথা আটকাচ্ছে তো, বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ বলছি আপনার নির্মল বেড়া বলতে এই কদিন আগে এখানে বাস্তব হলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আগের বছরই হলো গৌরীপুর। হ্যাঁ, তো আপনারা ওখানে কোন জায়গাটা বলছেন ডাইনিং এর জন্য? ডাইনিং ওই যে যেখানে বললাম না যে সাইকেল মেন যে আমাদের গেট আছে, ওই গেটটা চেঞ্জ করতে বলা হয়েছে। পাশ থেকে ঠাকুর ঘর থেকে গেট চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওই জায়গাটা আপাতত ফাঁকা। ওই জন্য আমরা জিজ্ঞাসা করেছিলাম, ওখানে ম্যাপ আনতে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে ডাইনিং টেবিলটা কি ওখানে পাতা যাবে, বললো যে ওটা বসার জায়গা। আপনার তো ওটা অগ্নিকোণ পড়ছে, অগ্নিকোণের সাইড পড়ছে। অগ্নিকোণের ওখানে তো বাথরুম আর কিচেন আমায় চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওইখানে তো আমি ডাইনিংটা এখন আপাতত রাখিনি, ডাইনিংটা ওখানেই ছিল, কিন্তু এখন তো রাখিনি। এখন ওই যে বাইরের যে গেটটা হয়েছে মেন গেট, ওখানেই তো রেখেছি। এটা আমরা ওখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে রাখা যাবে কিনা। যতটা আমার মনে পড়ছে আপনার ড্রয়িংটা, আপনাদের হচ্ছে যেখানটা, যে আপনার রুমটা যেখানটা ফ্রিজ ছিল আর তার সঙ্গে আপনার ওই যেটা বেডের কিছুটা, ওটা ডিপ্রেশন জোন পাচ্ছিল। না না, ওটা ওই যে বললে না খাবার নষ্ট হয়ে যাবে, ওই জন্য সব খাট আলমারি ঘোরানো হয়েছে। ডিপ্রেশন জোন তো আমার মেন গেট ওর পাশেই। ঠিক 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 মেন ঠিক গেটের ঠিক ঠিক। পাশেই। হ্যাঁ, ওই জন্য ওই জায়গাটাতেই রাখার কথা বলেছি, ওই জন্য সেই মতো মানে ডাইনিং টেবিলটা ওখানেই পাতা হয়েছে এখন আপাতত। ওর কি প্রবলেম আছে কিছু?
আচ্ছা ঠিক আছে, আমি কালকে একবার অফিসে গিয়ে আপনার ড্রয়িংটা দেখবো, দেখে আপনাকে জানাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আর অন্য কেউ? কালকে কটা থেকে ক্লাস হবে? আগামীকাল 8টা থেকে। 8টা থেকে, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। স্যার আমি তখন জিজ্ঞাসা করলাম যে একই মানে ঠাকুর ঘরের মধ্যে একই ঠাকুরের একটি দুটো মূর্তি রাখা যায় কি? হ্যাঁ, আপনার এই প্রশ্ন, হ্যাঁ তখন বলেছিলেন ঈশান কোণটা বলে আপনাকে যেটা বলছিলাম যে ঈশান কোণটা আমরা ঠাকুর হচ্ছে কখন রাখবো, ঈশান কোণটিতে হচ্ছে যখন আমরা শুধু সাধনার জন্য ঠাকুরের কাছ থেকে আমরা কিছু চাইবো না, সেই পরিপ্রেক্ষিতে আমরা ঈশান কোণে ঠাকুর ঘর রাখতে পারি। কিন্তু যদি আমরা ঠাকুরের কাছ থেকে আমরা চাইবো বা ঠাকুরের কাছ থেকে আমরা ঠাকুর আমাদের এই দাও ওই দাও, যখন আমরা এইগুলো যখন করতে চাই, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ঠাকুর ঘর প্রপার পশ্চিম অর্থাৎ 270 ডিগ্রিতে আমরা রাখতে পারি। এবার আপনার যে টপিকটা ছিল যে একই ঠাকুর ঘরে একই মূর্তি দুটি রাখতে পারি কিনা, তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা একটি করে এনার্জি হয়। সে একটি বলুন একটা পেন থেকে বলুন বা একটা বড় আলমারি বা খাট, এবার একটা এনার্জি তার একটা নিজের ভারসাম্যে চলে। তো একটা দেবতা, সেই প্রত্যেকটি দেবতা তো আলাদা আলাদা গুণের হয় বা আলাদা আলাদা এনার্জি হয়, কেউ সত্য গুণের, কেউ রজগুণের, কেউ তমগুণের। তো সেই পরিপ্রেক্ষিতে যখন একই মূর্তি ধরুন সে তার একটা এনার্জি জুড়ে আছে, তার পাশে সেই এনার্জিকে আমি আরেকটা পাশে রেখে দিলাম, তো তখন একই এনার্জি যখন আমরা দুটো চুম্বককে একই দিকে রাখবো, তো তারা কি করে একটা বিক্রিয়া করে যে একে অপরকে ছিটকে বেরিয়ে চলে যায়, তাই তো? তো সেই পরিপ্রেক্ষিতে একই এনার্জি যদি আমরা একই স্থানে যদি পাশাপাশি রাখি, তো তখন সেটা বিক্রিয়া করে সেটি মানে নেগেটিভ এনার্জি তৈরি করে দেয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এই জন্যই বারণ করা হয় যে একই মূর্তি একই স্থানে রাখা উচিত নয়। হ্যাঁ, আপনি হয়তো দেখা গেল যে একটাকে অনেকটা উপরে রাখলেন, একটাকে নিচে রাখলেন বা আলাদা একটা কোনো জায়গায় রাখবেন, তো সেই পরিপ্রেক্ষিতে চলে। মানে এটা রাখার ফলে কি বাড়ির কোনো মানুষের প্রতি কোনো সেটা প্রভাব পড়ে, মানে খারাপ কিছু প্রভাব? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলা হয় যে বাস্তুতে যাই খারাপ বা যাই কিছু হতে হয় কেন, সেটি হচ্ছে বাড়ির যে প্রধান কর্তা বা যার উপরে এখন মালিকানা আছে, তো তার উপরে এটি আছে। আর যেহেতু এটি নেগেটিভ এনার্জি তৈরি করছে, তো একটু এফেক্ট দেবে। আর কেউ? আর কারো কোনো কোশ্চেন? আজকে রাত হয়ে গেছে, এখানেই থাক, আবার আগামীকাল যা আছে আছে। আচ্ছা, তো তাহলে আজকে শান্তি মন্ত্র দিয়ে শেষ করব। আগামীকাল আবার রাত্রি 8টাতে দেখা হচ্ছে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। শুভরাত্রি। হরি ওম তৎসৎ। হরি ওম। শুভরাত্রি। শিবরাত্রি। শুভরাত্রি। সর্বেভ্যো নমো নমঃ। নমো নমঃ। শুভরাত্রি। শুভরাত্রি। নমঃ। What do you